সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো যেহেতু আপনারা অনেক দূর দূরান্ত থেকে এসেছেন, তো আমরা চাইবো আপনারা সর্বোচ্চ শৃঙ্খলা মেনটেন করবেন। প্রথম শৃঙ্খলা হচ্ছে যে আপনারা মোবাইলগুলো যদি ছবি তোলেন ফ্ল্যাশ লাইটটা বন্ধ রাখবেন, ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে ছবি তুলবেন না বা ভিডিও করবেন না। দ্বিতীয়টা হচ্ছে মোবাইলগুলো যেন না বাজে, আপনারা ভালো হয় বন্ধ রাখেন, কারণ এখানে মোবাইলে কথা বলা যাবে না। যদি অত্যন্ত এমার্জেন্সি হয় আপনারা এই রুমের বাইরে গিয়ে কথা বলবেন, অন্যথা করবেন না, পরে কিন্তু অপমানিত হবেন। আমি কিন্তু ছাড়বো না, আমি বলবো একটা কথা, ভালো লাগবে না আপনার কাছে, মানে ভয় দেখাইলাম আর কি। তারপর হচ্ছে এই যে না, আসলেই বলবো। আর যারা অনলাইনে দেখছেন আপনারা দয়া করে মোবাইল বন্ধ করবেন না, তাহলে ভিডিওই দেখতে পারবেন না। তো ওনারা মোবাইল চালু রাখবে আর আমার ভিডিও দেখবেন এবং কমেন্ট করবেন। আজকে আমরা কয়েক মিনিট আগে লাইভে এসেছি যেন আপনারা জয়েন করতে পারেন আমাদের আলোচনা শুরুর আগেই। এই কারণে তো আপনারা কাইন্ডলি 2 মিনিট সময় আছে, ভালো করে শেয়ার করুন, সবাইকে ইনভাইট করুন। এবং আজকে আপনারা যারা এসেছেন, এখন যারা হাজির আছেন সবাই আমরা বিনামূল্যে ডাক্তার দেখিয়ে এখান থেকে পরামর্শ নিয়ে যেতে পারবো। কোনো হুড়াহুড়ির কোনো ব্যাপার নেই, কারণ সবাইকে দেখে দেওয়া হবে ব্যক্তিগতভাবে। সকল রুগীকে একজন করে ডাক্তার দেখে দিবেন। আমাদের এখানে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ডক্টর আছেন, আর আশা করছি জুমার আগেই সবাই দেখিয়ে ফেলতে পারবেন। কোনো ভয় নেই, হুড়াহুড়ির কোনো ব্যাপারই নেই। যেহেতু সবাইকে আমরা সমান মর্যাদা দিব, অর্থাৎ সবাই ভিআইপি, তো এর ফলে আর একটা এক্সট্রা ভিআইপির এখানে সুযোগ নাই। সো সবাই শৃঙ্খলা মেনটেন করবেন, তাতে করে একটা সুন্দর পরিবেশে আপনারা আজকে সারাদিন এখানে অবস্থান করবেন। বিশৃঙ্খল পরিবেশ কারোই ভালো লাগে না, আর বিশৃঙ্খলাটা আমরা নিজেরাই তৈরি করি। ব্যাপারটা বুঝেছেন? যেমন এখন আমরা চাইবো শৃঙ্খলা রক্ষা করতে, আমরা চাইবো, আর আপনারা যদি সহযোগিতা করেন তাহলে সুন্দর পরিবেশে থাকবেন। কিন্তু যদি কেউ শৃঙ্খলা নষ্ট করেন তো আপনারা, আমরা না, কারণ আমরা এটা চাইবো না। আমার প্রতিষ্ঠানের বদনাম হোক, এটা চাইবো না। এখানে এসে মানুষ বলুক এখানে একটা হাট বাজার, এটা যেন না বলে। তো আমরা সুন্দরভাবে দেখবেন আপনাদের সকল সমস্যার সমাধান হয়ে যাবে। এখন আরেকটা কথা হচ্ছে, এই যে ক্যামেরাটা দেখছেন, দেখেন মোবাইলটা সবাই এখান থেকে লাইভ হচ্ছে, তো দয়া করে এটার মাঝখানে কেউ দাঁড়াবেন না। যদি সামনে দিয়ে যেতে হয় মাথাটা নিচু করে যাবেন। আর এইখানে যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে বলবো ওদিকে চলে যেতে। শুধুমাত্র যাদের কাউন্টারে কাজ আছে তারা শুধুমাত্র এই সাইডটাতে অবস্থান করবেন, আর যাদের কাউন্টারে কাজ নেই তারা দয়া করে এদিকে চলে আসুন, ওদিকে যান। তাহলে মোটামুটি আমাদের প্রোগ্রাম শুরু করতে পারি আপনারা অনুমতি দিলে। ঠিক আছে ইনশাআল্লাহ। তো প্রথমেই আমি যেই কথাটা দিয়ে শুরু করি যে আমরা কে কে সুস্থ হতে চাই? সবাই চাই। তো তারপরও আবার একটু জোরে হাত তোলেন, কে কে চাই? ওকে, থ্যাংক ইউ। তা আমরা গলার আওয়াজটাও দিব যে আপনারা সুস্থ হতে চান। ইয়েস, এই তো আজকে পাওয়ার ভালো, মাশাআল্লাহ। তো আসলে হয় কি, শ্রোতারা যদি পাওয়ারফুল না হয় বক্তা ঝিমিয়ে পড়ে। তো আলহামদুলিল্লাহ আজকে খুব ভালো পাওয়ার আছে, এবং আমাদেরও আজকে গিয়ার ভালো। কারণ হচ্ছে আমরা নতুন এরাতে প্রবেশ করিয়াছি, আগে থেকেই করিয়াছি, কিন্তু আমি ওইভাবে জিনিসটাকে হাইলাইট করা হয়নি। আমি এটা দিয়ে স্টার্ট করি। তো এখন থেকে বাংলাদেশে, ইন্ডিয়া থেকে রুগীরা আসছেন আমাদের চিকিৎসা নেওয়ার জন্য, সশরীরে আসছেন। ইতিপূর্বে আমি অনলাইনে অনেক ইন্ডিয়ান রুগী দেখেছি, শুধু ইন্ডিয়া না, পৃথিবীর প্রায় সব দেশের রুগী আমি অনলাইনে দেখেছি। তো ওখানে কিছু ডিফিকাল্টিজের কারণে পেমেন্ট নেওয়ার একটা সিস্টেমের ব্যাপার আছে, সেখানে একটা অথেন্টিসিটির ব্যাপার আছে। আর আমি যে টিম নিয়ে এখানে কাজ করি, আমাদের এটা মূলত প্রোগ্রামটা হচ্ছে লার্নিং প্রোগ্রাম, বুঝলেন? নলেজ ইজ দ্য পাওয়ার এখানে, বুঝলেন? নলেজ ইজ দ্য পাওয়ার, আর ডিসিপ্লিন ইজ দ্য কি। আন্ডারস্ট্যান্ড? মানে আমার শৃঙ্খলাটাই হচ্ছে আমার রোগ থেকে আমাকে রক্ষা করবে, মানে ডিজিজ থেকে বাঁচাবে হচ্ছে ডিসিপ্লিন। ডিজিজ থেকে কে বাঁচাবে? এই ওনাকে বসতে দাও, এই যে বাবা আপনি এখানে বসেন, এখানে বসেন। হ্যাঁ, দেখতেছো না উনি মুক্তিযোদ্ধা, এখানে বসেন। হ্যাঁ, তো এখন এই যে শোনেন, ডিসিপ্লিন আপনাকে ডিজিজ থেকে কি বাঁচাবে। তাহলে নলেজ হচ্ছে আপনাকে, আপনার যে নলেজ, স্বাস্থ্যগত নলেজ, সেটা যদি পূর্ণ থাকে, আংশিক নয়, তাহলে এই নলেজ আপনাকে
ডিসিপ্লিনে থাকতে যাবতীয় সহায়তা করবে। বুঝলেন না কথা? যেমন আমি যখন জানবো যে দেরি করে ঘুমালে আমার শরীরের যাবতীয় কত ক্ষতি, তো আমি এটা করব না। কিন্তু এই বিষয়ে যদি আমার জ্ঞান না থাকে তাহলে আমি সবার মতো রাত জাগবো। আমি যদি জানি যে আমাদের এই খাবারগুলো যেগুলো আমরা প্রতিনিয়ত নিজের টাকায় কিনে বিষগুলো খাচ্ছি, নিজের টাকায় কিনে, এবং আপনি টাকাগুলো ইনভেস্ট করতেছেন রোগ তৈরি করার জন্য, টাকা ইনভেস্ট করতেছেন রোগ তৈরি করার জন্য, বুঝলেন? আপনি আপনার টাকা আপনাকে রোগী বানানোর জন্য আপনি ইনভেস্ট করতেছেন। বুঝলেন নি কথা? কিভাবে ইনভেস্ট করতেছেন? এই যে অখাদ্যগুলো কিনে খাচ্ছেন টাকা দিয়ে, যেগুলো ফ্রি দিলে খাওয়ার কথা না, বুঝলেন? তো সেগুলো খাওয়ার কারণে আজকে আপনি অসুস্থ হলেন। যখন জানবেন যে এক্স্যাক্টলি এই খাবারগুলো আপনার কি পরিমাণ ক্ষতি করছে, এই জ্ঞান যদি আপনার থাকে, তো আপনি অন্তত যে নিজের ভালো চায় সে এই খাবারগুলো স্পর্শ করবে না, এগুলো থেকে দূরে থাকবে, এমনকি চোখেও এই খাবারগুলো দেখবে না। বোঝেননি কথা? এটা হচ্ছে নলেজ। তো যেহেতু আমাদের প্রোগ্রামগুলো হচ্ছে নলেজ ডিস্ট্রিবিউশন, নলেজ শেয়ারিং এবং পেশেন্টকে এম্পাওয়ার করা, মানে আপনাদেরকে, আমি সবাইকে পেশেন্ট বলবো না আসলে, কারণ আমাদের এখানে অনেকে আছে যারা রুগী না, যারা সুস্থ কিন্তু তারা সুস্থ থাকতে চায় আজীবন, তাই আমাদের কাছে আসে। এরকম কে কে আছেন? অনেকে আছে। ওয়াও গ্রেট, এই দেখাও তো, এদিকে ঘুরাও ক্যামেরা, এই বেটা ক্যামেরা ঘুরা। হ্যাঁ, এই দেখো, এরা সবাই সুস্থ কিন্তু এরা এসেছে সুস্থ থাকতে। তার মানে আমার যে উদ্দেশ্য তার 50% সফল হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সবাই বলি আলহামদুলিল্লাহ। কিরকম? আমি চাইতাম যে আপনারা রোগী না হয়ে আগেই সতর্ক হন এবং আগেই ভালো থাকার চেষ্টা করুন যেন রোগ না হয়, কারণ রোগ হয়ে গেলে আমার অনেকাংশে ড্যামেজ হয়ে যাবে। বুঝলেন না কথা? তাইলে এখন বেশিরভাগ লোক আপনারা এখানে এসেছেন, ভাই আপনি এই যে দাঁড়িয়েছেন পিছনে দেখেন আপনি কাউকে অবস্ট্রাক্ট করেছেন কিনা দেখেন। হ্যাঁ, এটা একটু তাকাবেন, হ্যাঁ, যে আমি কোথায় দাঁড়ালাম। আর তোমরা যারা ভলেন্টিয়াররা আছো তারা একটু হেল্প করো। এখন খেয়াল করেন যে বিদেশি রোগীগুলো দেখতে প্রবলেম হচ্ছে, তারা ভাবতেছে এই প্রেসক্রিপশনের ভিটামিনগুলো খাইলে হ্যাঁ ভালো হইয়া যাবে। বুঝেন নাই কথা? বুঝতে পারছেন ঝামেলা? তা আমি তাকে যে সেশনটা এখানে যেমন আপনাদের বেঁধে নিয়ে আসা হয়েছে, কাউকে বেঁধে আনা হয়েছে? আরে না, আপনারা নিজেরাই এসেছেন। দুষ্টামি করলাম, বেঁধে আনিনি, আপনারা এসেছেন, তাই না? নিজে এসেছেন। তা আপনারা যেমন এখানে সুন্দর চলে এসেছেন, কিন্তু এখন যেমন আপনার সুযোগ নাই অন্য কিছু করার, তো এই 1.5 ঘন্টা আমার এই বকবকানি শুনতে হবে। বুঝলেন না? হ্যাঁ, এই যে বন্দি দশা এখন বর্তমানে, হ্যাঁ, তো বন্দি হয়ে গেছেন, এখান থেকে আর কোনো কাজ নাই, মোবাইল টিপতে পারবেন না, ফোনে কথা বলতে পারবেন না, বুঝেননি? তো এখন আপনাকে এটা শুনতে হবে, তার মানে এটা জানতে হবে। এরপরে আমাদের প্রি কাউন্সিলররা আপনার যাবতীয় সমস্যা সম্পর্কে উনি অবহিত হবেন। এরপর গিয়ে ডাক্তাররা আপনাকে বিনামূল্যে দেখবেন, পরামর্শ দিবেন। এরপর আবার পোস্ট কাউন্সিলিং এ গিয়ে আবার খাবার দাবার বুঝবেন। আর অনলাইনে আমি একা এতগুলো, ভাই প্লিজ, হ্যাঁ, এতগুলো কাজ, হ্যাঁ, একা এতগুলো কাজ আমার পক্ষে করা সম্ভব হয় না অনলাইনে। তো রুগীগুলোকে যথেষ্ট নলেজ দেওয়া সম্ভব হয় না। বুঝলেন না? তো তারা ভাবতেছে ডাক্তার দেখাচ্ছে, ভিজিট দিচ্ছে, প্রেসক্রিপশন খাইব, যেটা আমরা সবসময় করে আসছি। তো এদেরকে আমি কতদিন চেষ্টা করছি বুঝাইতে যে প্রেসক্রিপশন খাইলে হবে না, বরং ব্যায়াম করতে হবে, ঘুমাইতে হবে, মানসিক প্রশান্তির চর্চা করতে হবে। অনেক রোগী আমাকে ফিডব্যাক দিছে, স্যার আমরা এই ভিটামিনগুলো তো খাইছি, ভালো হই নাই। বোঝেন নাই কথা? তাই আমি বললাম ব্যায়াম করছেন? কয় না, আমার কি সময় আছে নাকি? তো ঘুমাইছেন? কয় আমি তো সারা রাত ডিউটি করি। বোঝেন নাই কথা? তো খাইছেন কি? কয় যা খাই তাই খাইছি। মানে ডাক্তার দেখাইলে যে খাওয়া চেঞ্জ করতে হবে, ঘুম চেঞ্জ করতে হবে, ব্যায়াম করতে হবে, হ্যাঁ, পৃথিবী সম্পর্কে ফিলোসফি চেঞ্জ করতে হবে, যে পৃথিবী এখানে মজার জায়গা নয়, এখানে সুখের জায়গা নয়, হ্যাঁ, এটা ওই বেড অফ রোজেস নয়। বুঝেন নাই কথা? এটা ফুলসজ্জা নয়। এই যে বিষয়গুলো যে এর মাথায় আমি দিতে চাইতেছি, তো এটা আমি এই 15-20 মিনিটে কি দিব? বুঝেন নাই? তো এই জন্য এটা বাদ দিয়ে দিছি। তো এখন আলহামদুলিল্লাহ সরাসরি বহুদিন ধরে আমার কাছে ইন্ডিয়া থেকে রুগীরা আসে, কিন্তু এখন আলহামদুলিল্লাহ গতকালকে একজন বোন এসেছে, ভালো হয়ে গেছে, সুস্থ, তবুও সে এসেছে। আপনারা লাইভ কে কে দেখেছেন? আর বাকিরা দেখে নিবেন, বাকিরা দেখে নিবেন, ঠিক আছে?
এটা দেখার দরকার আছে। তো আলহামদুলিল্লাহ এখন বিভিন্ন দেশ থেকে তো আসছেই বাঙালিরা আমাদের এখানে চিকিৎসা নিতে। যেমন এখানে দেশের বাইরে থেকে কে কে এসেছেন? এই যে আপনি কোন দেশ থেকে এসেছেন? হ্যাঁ, কুয়েত। আপনি? সৌদি? দুবাই। দুবাই দুবাই থেকে 2 জন। পিছনে কোন থেকে আসছেন? হ্যাঁ হ্যাঁ, সিঙ্গাপুর। হ্যাঁ, আর আবুধাবি। তো এখানেও কয়েকজন এসেছেন দেশের বাইরে থেকে। তো আমরা বলছি যে আমাদের চিকিৎসার জন্যে, মানে এই ধরনের চিকিৎসা যেগুলো 60 ধরনের রোগ যেটা নিয়ে আমরা কাজ করছি, শোনেন, শেয়ার করেন যারা অনলাইনে দেখছেন। চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়া আর নয়, চিকিৎসার জন্য এমনকি কোথাও যাওয়া লাগবে না, আপনি এমনকি ঘরে বসে ভালো হতে পারবেন। তো যেই দিদি কালকে এসেছিলেন ও কিন্তু ভিডিও দেখে দেখে মেনে মেনে ভালো হয়ে গেছেন। 28 বছরের ডায়াবেটিস তার, এই সে পরীক্ষা করেছে 17 দিন পরে। তো 17 দিনে পরে দেখে যে, আমি বললাম যে আপনি 7 দিন পরে দেখলেও দেখতেন এটা কমে গেছে। বোঝেননি কথা? এখন সবাই তো সমান না। ওনার লাইফ স্টাইলে অনেকগুলো ভালো দিক ছিল। কি, উনি যোগা করতেন, মেডিটেশন করতেন, ব্যায়াম করতেন, আর্লি ঘুমাতেন, মানে বেশিরভাগ ভালো তার ছিল। শুধু সে ভাত আর রুটি খেত। তো যখন সে এটা বোঝেনি, ডাক্তাররা বলেছে তুমি 6 বেলা খাবে, অল্প অল্প করে বারবার খাবে, নাহলে হাইপো হয়ে যাবে। এটা কালকে দেখেন ভিডিওটা, আপনারা পুরোটা দেখবেন, 1 ঘন্টা 20 মিনিটের ভিডিও। বাট এটা দেখলে জীবন পরিবর্তন হবে। 1 ঘন্টা 20 মিনিট খুব সামান্য সময় আপনার সারা জীবনের তুলনায়। আর এই আখেরাতের তুলনায় পৃথিবীর জীবন হচ্ছে বালুকণাও না। বোঝেননি কথা? যেটা অনন্তকাল, তার সঙ্গে পৃথিবীর জীবন খুবই সীমিত। তারপরেও আপনার যদি 80-90 বছর আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আমাদেরকে, তাহলে সেই তুলনায় 1 ঘন্টা 1.5 ঘন্টা খুবই স্বল্প সময়। তো যারা বলে আমাদের ভিডিও বড় কেন, তো তারা আমাদের সম্পর্কে কোনো ধারণা রাখে না। আমরা কন্টেন্ট ভিডিও বানাই না। হ্যাঁ, বানাই 2-4টা, বানাই না তা না। 10-15 মিনিটেরও অনেক ভিডিও আমার আছে ইউটিউব চ্যানেলে, সেগুলো আংশিক বক্তব্য। কিন্তু খেয়াল করেন, খুব গুরুত্বপূর্ণ কথা, একটা লোককে পুরোপুরিভাবে যদি সুস্থ হতে হয়, তাহলে তার খাবার যেমন শুদ্ধ হতে হবে, কোন খাবারের সঙ্গে কোন খাবার খাবে সেটা যেমন জানা থাকতে হবে, কখন খাবে কখন খাবে না এটা যেমন জানা থাকতে হবে, একটা লোক কতক্ষণ না খেয়ে থাকবে, কতক্ষণ খাবার খাবে, এবং এক একজনের ক্ষেত্রে এক এক ধরনের সেই নলেজ তার থাকতে হবে যে আমি কতক্ষণ ফাস্টিং করতে পারবো। তো এখানে একটা প্রমাণ সাইজের কেউ আসেন কিনা, যার ভালো ওজন টোজন আছে, চলে আসেন আমার কাছে। দেখো, নাইলে খুঁজে বাইর করেন, আপনার আসেন তাড়াতাড়ি আমার কাছে আসেন। আর একজন সবচেয়ে শুকনা দেখে একটা বাইর করো, যে একদম কিচ্ছু নাই, হ্যাঁ, এরকম একজন নিয়ে আসো। 2 জন, দুটো স্যাম্পল চাই। হ্যাঁ, না শুকনা, আপনি এত শুকনা না, মোটা চলে আসছে, শুকনা আসতে হবে এবার। তুমি আসবে, ওরে জায়গা দে, একটু ক্যামেরাটা সরাও, ওকে আসতে দাও। হ্যাঁ, তুমি আসবা, 2 জনই আসো, অসুবিধা নেই, আসো। হ্যাঁ, এখানে আসো। হ্যাঁ, এদিকে এসে, এটা হচ্ছে মোটু পাতলার গল্প। হ্যাঁ, এটা পাতলু 2 জন এখানে, এই যে আসো, দাঁড়াও। আর আপনি এখানে থাকেন। হ্যাঁ, এদিকে, আপনি এদিকে আসেন, এদিকে আসেন। হ্যাঁ, তাহলে এখানে দাঁড়ান। হ্যাঁ, তাহলে এটা হলো, কেন বলতেছি খেয়াল করেন, খুব গুরুত্বপূর্ণ কথা। অনেকে না বোঝার কারণে আজকে, এই এদিকে মনোযোগ দেন, 1 ঘন্টা 1.5 ঘন্টা মনোযোগ দেন, এরপর সারা জীবনের আলাপ পরে করবেন, বুঝলেন, গুতাগুতি যা সব পরে। এই 1.5 ঘন্টা পৃথিবীর সব কাজ বাদ। যারা অনলাইনে দেখছেন তাদেরকে অনুরোধ করব ভিডিওটা শেয়ার করেন। এটা একটা গুরুত্বপূর্ণ কথা বলতেছি। এই যে বোন, ওনার ব্যাটারিতে অনেক চার্জ, মানে কি ব্যাটারি চার্জ মানে কি বলেন? আরে বেশি খায় কইলেন কামিয়া, বেশি তো কৃষকে খায়, কিন্তু কৃষকের তো ব্যাটারি চার্জ বাড়ে না, কারণ সে 14 ঘন্টা পরিশ্রম করে। তো বোনের ফ্যাট বাড়তি আছে। তো ফ্যাটকে আপনি চাইলে পাওয়ার হিসেবে ব্যবহার করতে পারেন, ব্যাটারি চার্জ মনে করেন। বুঝলেন? এটা বুঝে পেন, যারা অনলাইনে বুঝছেন কিনা এবং কে কোথা থেকে দেখতেছেন প্রশ্ন করেন। আলহামদুলিল্লাহ, এখন আমি জানি যে আরো অনেক লোক এবার ইন্ডিয়া থেকে দেখবেন বাংলাদেশে আসবে চিকিৎসার জন্য। তো আপনারা যে দেশের বাইরে যে চিকিৎসা করছেন, এবং আমি বললাম যে যারা আপনারা কলকাতা থেকে দেখছেন, যারা অন্যান্য জায়গাতে কমেন্ট করে জানান, আপনাদের এমনকি এখানে আসারও প্রয়োজন নেই। দিদি যেমন ভালো হয়েছেন আমাকে মেনে না এসে, উনি এসেছেন দেখা করতে, সৌজন্য সাক্ষাৎ, দ্যাটস অল। ওনার রিপোর্টগুলো করিয়েছেন, ওনার হোমা আইআর 0.5। তাহলে বোনের হোমা আইআর অনেক বেশি থাকবে, কারণ ওনার ব্যাটারি চার্জ বেশি। আর এই যে 2 জন আছে পাতলু, এদের ব্যাটারিতে কোনো চার্জ নাই। খেয়াল করেন,
এখন আমরা ফাস্টিং করি ফ্যাট বার্নের জন্য, অবশ্যই আমরা রোজা রাখি আল্লাহ সন্তুষ্টির জন্য, সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু মূলত ফাস্টিং এর মাধ্যমে ফ্যাট বার্ন হয়, বুঝলেন? তো এখন এর কিছু নাই জমা, ওরও কিছু নাই জমা, বুঝলেন? এখন ওরা যদি বেশি ফাস্টিং করে মাথা ঘুরে পড়বে কিনা? কেন পড়বে? কারণ ওর যা আছে হাড্ডি আছে, চামড়া আছে, বুঝলেন, ফ্যাট নাই। তারপরে ভিতরে আছে লিভার আছে, কিডনি আছে, যেগুলো প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ অর্গান, অতিরিক্ত কিছু নাই। এখন সে যখন অনেকক্ষণ না খেয়ে থাকবে, তার ওর তো ব্যাটারিতে চার্জ নাই, তাহলে কি হবে? তার এবার লিভার, কিডনি, ব্রেন এগুলো আস্তে আস্তে ড্যামেজ হওয়া শুরু হবে। কেন? কারণ বডি তার গুরুত্বপূর্ণ, বেঁচে থাকার জন্য তার গুরুত্বপূর্ণ অর্গান স্যাক্রিফাইস করবে, কিন্তু বডি এটা করতে চাইবে না। কি করবে? ওকে মেসেজ দিবে, মাথা ঘুরায় দিবে, ফালায় দিবে যে তুই এগুলা কম খাইলে মরে যাবি। ব্যাপারটা বুঝেন নাই? তো সে বাধ্য হবে খাইতে। তো যারা ফাস্টিং করছেন বুঝতে হবে যে আপনার ব্যাটারিতে কি যথেষ্ট পরিমাণে চার্জ আছে কিনা। তো যার চার্জ যত বেশি সে অনেক দিন ফাস্টিং করতে পারবে, আর যার চার্জ যত কম সে বেশি ফাস্টিং করতে পারবে না বা প্রয়োজনও নাই। কারণ অটোফেজির মাধ্যমে বডি তার অপ্রয়োজনীয় সেলগুলোকে খেয়ে নিবে, প্রয়োজনীয় সেল দ্বারা প্রতিস্থাপিত করবে। এখন ওর যদি অপ্রয়োজনীয় সেল না থাকে তাহলে তার বডি কি করবে? এখন বেঁচে থাকার জন্য তার প্রয়োজনীয় সেলকে হজম করবে, সেটা খারাপ হবে, এটা ভালো হবে না, বুঝলেন? এটা মারাত্মক হবে। এটা বোঝা গেল? তাহলে এবার দাও আমার পুরস্কার, ওদেরকে একটা পুরস্কার দিয়ে দিই। বোনকে পুরস্কার হচ্ছে হলুদ। আপনারা জোরে হাততালি দিয়ে ওনাকে উৎসাহিত করুন। আজকে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনাদের পাওয়ার কই গেল? এইভাবে ঘষা দেন জোরে, হ্যাঁ জোরে সবাই। এই ঘষে না কেটা ধর সব জোরে ঘষা, হ্যাঁ হাসেন, হাসলে ভালো, তো হাসলে মানুষ ভালো। জোরে ঘষা দেন, এবার জোরে মারেন এইভাবে, হ্যাঁ এই তো আগুন, আরো জোরে, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। যান আপনি চলে যান, হ্যাঁ দাও। আর এগুলারে ছোট ছোট গেঞ্জি দাও, এগুলো সাইজ কত? হ্যাঁ ফাইন, থ্যাংক ইউ। তাহলে আবার জোরে, হ্যাঁ থ্যাংক ইউ। নাও ভালো করে খাইবা, খাইবা, ব্যায়াম করবা। এখন এরা দুইজন, এই দাঁড়াও দাঁড়াও, তুমি দাঁড়াও, এখানে দাঁড়াও, হ্যাঁ আসো দুইজন, দুই সাইডে আসো, এই দুইজন। এখন এরা দুইজন, আমি জানি না ওদের কি সমস্যা, কিন্তু এরা দুইজন মোটা হবে কিভাবে এটা আগে বইলা দিই, ঝামেলা শেষ। কারণ আইসা খালি কয় স্যার মোটা হইতে চাই, মোটা হইতে চাই, মোটা হওয়ার কোনো ব্যাপার নাই। এখন আগে কইতো শুকাইতে চাই, এখন শুকাইয়ে এমন গেছে কয় এবার মোটা হইতে চাই। তো আজকে আপনারা দেখবেন আমাদের একটা পোস্ট দিয়েছে একটা ভাই, তা আমি ওখানে তাকে কংগ্রাচুলেট করেছি। তো উনি বলেছেন যে উনি শুকাইয়ে গেছিলেন, সবাই তাকে নিয়ে হাসি ঠাট্টা মস্করা করিত। এখন সে 10 কেজি ওজন বাড়াইছে, কিন্তু ফ্যাট বাড়ায় নাই। বুঝিয়েন কথা, আবার বলি, সে ওজন বাড়াইছে 10 কেজি। কি বাড়াইছে? কিসের ওজন? মাসেল এবং হাড়, হ্যাঁ মাংস এবং হাড্ডি বাড়াইছে 10 কেজি, কিন্তু ফ্যাট বাড়ায় নাই। তো সে কিভাবে বাড়াইছে? এটা ব্যায়াম করিয়া। কি ব্যায়াম? মাসেল বিল্ডিং, মাসেল বিল্ডিং। তো এরা কি করবে? ওজন নিয়ে ওজন বাড়াইতে হবে, ওজন নিয়ে ওজন বাড়াইতে হবে। তুমি ওজন না নিলে তোমার ওজন বাড়বে না। তাহলে সুস্থভাবে ওজন বাড়ানোর তরিকা একটাই, সেটা হলো আপনার মাসেল বিল্ড করা। তাহলে আপনারা এখন কার কত ফ্যাট আছে এটা ভুলে যান, কার কত মাসেল আছে এটা নিয়ে ভাবুন। বুঝেননি কথা? মাসেল ভালো থাকলে মাসেলই ফ্যাট খাইয়া দিবে, বুঝছেন? মাসেল ফ্যাট খাইয়া দিবে। এই কারণে যারা জিম করে অথেন্টিক ওয়েতে, মানে ওই সোহেলতাজ ভাই বা ভালো ভালো যারা ট্রেনার, ওদের আন্ডারে যারা জিম করে এবং সুস্থ খাবার খায় এবং ভালো ঘুমায়, এরা এমনিতেই এই অসুখ থেকে ভালো হইয়া যায়। কেন? মাসেল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাইলে ওরা কি করবে? ভালো কোয়ালিটি প্রোটিন খাবে। কোয়ালিটি প্রোটিন হচ্ছে দেশি ডিম, দেশি হাঁসের ডিম, দেশি মুরগির ডিম, দেশি মাছ, নদীর মাছ, সমুদ্রের মাছ, দেশি পুকুরের মাছ, দেশি হাঁস, দেশি মুরগি, দেশি কবুতর, বুঝলেন? মানে যেগুলো আপনার ভালো মাংস। এরপর হচ্ছে ভালো খাসি, ভালো গরু। ভালো বলতে বোঝাচ্ছি যারা আমাদের জেকে লাইফস্টাইল ফলো করে, মানে কি গ্রাস ফিড, মানে যারা ন্যাচারাল খাবার। গরুর খাবার কি? মুড়ি, সিডা, তো কি ঘাস। তো গরু খাইবো ঘাস। যে গরু ব্যায়াম করে মানে কি হাঁটাচলা করে,
যে গরু রোদে থাকে ফিট খায় না, বোঝো নাই কথা? তাহলে যে গরুর খাবার ন্যাচারাল, যে গরু ন্যাচারালি চড়ে বেড়ায়, চারণ ভূমিতে চড়ে, যে গরু রোদে থাকে, এই কটা হলো শর্ত। হ্যাঁ, যে গরু বিষ খায় না ওই গরুর মাংস সবজি দিয়ে খেতে হবে, ভাত দিয়ে না, সরি। কারণ গরুর মাংস হচ্ছে অ্যাসিডিক, ভাত হচ্ছে অ্যাসিডিক। দুটো অ্যাসিডিক খাবার একসঙ্গে খাওয়া বিপজ্জনক, ক্যান্সার হতে পারে। ক্যান্সার মূলত ব্লাডের ভিতরে বা শরীরের ভিতরে অ্যাসিডিটি বেড়ে যাওয়ার কারণে ক্যান্সার হয়। অ্যালকালাইন বডিতে ক্যান্সার হতে পারে না। অক্সিজেনাইজ বডিতে ক্যান্সার জায়গা নাই। যেখানে অক্সিজেনের অনুপস্থিতিতে সেখানে ক্যান্সার গ্রো করে, এবং ক্যান্সার শক্তি উৎপন্ন করে সুগার খেয়ে। অক্সিজেনের অনুপস্থিতিতে সুগার মেটাবলিজম করে ক্যান্সার বড় হয়। অক্সিজেন ক্যান্সারের জন্য বিষ সমতুল্য, আর আপনার জন্য জীবনী, বুঝলেন? তাইলে অ্যালকালাইন বডিতে ক্যান্সার জন্মাতে পারে না। তাইলে বডি যদি অক্সিজেনাইজড হয় ভালো, মানে আপনি যদি ভালো অক্সিজেন ইউটিলাইজেশন করতে পারেন, যারা মাসেল বিল্ড করে অটোমেটিক অক্সিজেন ইউটিলাইজেশন তাদের ভালো, বুঝলেন? যেমন আমি আজকে সকালে আসার আগে এই যে পুশ আপ, হ্যাঁ, তারপর সিট আপ, বুঝলেন, স্কোয়াট, এগুলো করে এসেছি, সাইক্লিং করে এসেছি, হ্যাঁ, তারপর বেকিং সোডা খেয়েছি। তারপরে আজকে যেহেতু পাওয়ার নিয়ে কথা বলতে হবে, এই জন্য বুলেট কফিও খেয়ে এসেছি। কালকে রোজা রেখে ভালো বক্তৃতা দিতে পারি নাই, মানে পাওয়ার কম ছিল, বুঝেন নাই কথা, বুঝছেন? তো যাই হোক, তো পাওয়ার আপনার আসবে যখন আপনি অক্সিজেন ইউটিলাইজেশন ভালো করবেন, বুঝলেন? যখন আপনার মাসেল পাওয়ার থাকবে, ওর মাসেল নাই, এটা ধরো, দেখো আছে কিনা, তোমারটা আছে, এটা বানাইতে হবে, বুঝলে? তাহলে তোমার কই, তোমার দেখি দেখাও মাসেল কই, মাসেল আরো বানাইতে হবে, বুঝলেন? তাহলে ওরা ভালো কোয়ালিটির প্রোটিন খাবে সবজি দিয়ে, ভাত দিয়ে না, খবরদার, রুটি দিয়ে না, এটা একটা ভুল ধারণা। প্লিজ, ভাতটা কিভাবে খেতে হয় আপনি আমার ইউটিউব ভিডিও দেখবেন, ভাত খাওয়া শেখাইছি না আপনাদেরকে, ভাত খাওয়া শেখাইছি, কে কে ভিডিওটা দেখছেন? আপনাদেরকে অনুরোধ করব, মাত্র অল্প কয়েকজন, এই দেখাও, হাত তোলেন আপনারা, কে কে দেখছেন, হ্যাঁ দেখাও, এই দেখেন অল্প কয়েকজন দেখিছে, তার মানে বেশিরভাগ লোকই আমাদের তালে তুলে রাখেন, যারা দেখাইছেন তারা তুলে রাখেন। এই দেখেন এই কয়েকজন মাত্র দেখিছে। তাহলে আপনারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওগুলো দেখবেন, আমি অনুরোধ রাখলাম। কারণ নলেজ, কি বলেছি মনে আছে না, নলেজ, ঠিক আছে? তো ঠিক আছে, ঘুরাও। তাইলে এরা আগে আমরা ওজন বাড়ানোর বুদ্ধি দিয়ে দিলাম, তাহলে এই জাতিরা আজকে খুশি হয়ে যাবে, কারা? যারা ওজন বাড়াইতে পারতেছে না। তাহলে দেখেন, ওজন কমানো সহজ। আমাদের তরিকাতে ওজন কমতে, 9 কেজি ওজন কমতে আপনার 1 মাসও লাগে না, যদি সে ভালো ওজন থাকে। এটা সত্যি কিনা? কে কে রাজি? সবাই জানেন এটা সত্যি কিনা? জি, আপনি প্রমাণ করেছেন। আপনার কয় কেজি কমেছে? দাঁড়াও, কয় মাসে? 25 দিনে 8 কেজি কমাইছে বোন। এবং যারা অনলাইনে দেখছে, হ্যাঁ, কমেন্ট করবেন কি 20 দিনে কয় কেজি? এই 20 দিনে 10 কেজি কমাইছে। আমি 21 দিনে 9 কেজি কমাইছে, আমি নিজে। আমার কথা বুঝতে পারছেন? কিন্তু আমাদের জন্য ওজন কমানো কোনো বিষয় না, মানে ফ্যাট বার্নিং কোনো ব্যাপারই না, যদি সে আমাদের নিয়মগুলো সঠিকভাবে মানে। কিন্তু এই ছেলেরা ওজন বাড়াতে গেলে ওর জীবন শেষ হয়ে যাবে। কেন জানেন? কারণ তাকে ভালো মানে এক্সারসাইজ করতে হবে, মাসেল, প্লাস 8 ঘন্টা ঘুমাইতে হবে, 10টার আগে ঘুমাইতে হবে, এবং কোয়ালিটি প্রোটিন খাইতে হবে, ভালো ডিম খাইতে হবে, ভালো মাছ খাইতে হবে, ভালো মাংস খাইতে হবে সবজি দিয়া। আর ভাতটা খাইবো সবার শেষে, যে সে যে ভাত খায়, এই কারণে ভাত দিয়ে মাসেল হবে না ভাই, মাসেল হবে প্রোটিন দিয়া। এই কি দিয়ে মাসেল হয়? মাসেল কি? প্রোটিন। তাইলে হয়ও প্রোটিন দিয়া। সবচেয়ে ভালো মাসেল হয় গরু এবং খাসির মাংস দিয়া, মনে রাখবা, ভয় নেই। তবে সবজি দিয়ে খাবা, ভাত দিয়ে খাবা না। যদি তোমার ক্যান্সার হয়, কেন অনেকে ভয় পায়, ক্যান্সার হয় কেন? ক্যান্সার হয় হচ্ছে যদি এই গরুর মাংস, যদি ওই গরু হয়, কোনটা? যেটাকে বেঁধে রাখা হয়, ফিট খাওয়ানো হয়, অ্যান্টিবায়োটিক দেওয়া হয়, মোটা তাজা করানোর জন্য ইনজেকশন দেওয়া হয়, স্টেরয়েড দেওয়া হয়, হ্যাঁ, এগুলোর গরু, যেগুলো অসুস্থ গরু। এবং সেই গরুকে যখন সয়াবিন তেলে রান্না করিয়া সাদা ভাত দিয়ে খাইবেন, এবং বেশি করে লবণ নিবেন, এবং তারপরে যাইয়া ডেজার্ট খাইবেন, কোক ফান্টা, 7 আপ খাইবেন, তারপরে আইসক্রিম, এগুলো খাইবেন, তাইলে এইবার এটাতে ক্যান্সার হবে। এবং সে ব্যায়াম করে না, এবং সে টেনশন করে, এবং সে রাতে ঘুমায় না, বুঝেন নাই? সব যখন একসঙ্গে মিলে যাবে,
এবং তার ইনসুলিন রেজিস্ট্যান্স বেশি, তখন এই গরুতেই তার কি হবে, ক্যান্সার হবে। কিন্তু গরুর সাথে যে সয়াবিন তেল, এটা নিরপরাধ, এটার দোষ নাই, তাই না? আছে? আচ্ছা, তো কোক ফান্ডার দোষ নাই কেন? কারণ এগুলো ভালো বিগ বিজনেস, ওটার দোষ নাই, ওরা ভালো, বুঝেন না কথা? ওরা ভালো, কোক ফান্ডা ভালো, সাদা লবণ ভালো, সাদা ভাত ভালো, বুঝছেন, আইসক্রিম ভালো, খালি গরু খারাপ। ও গরু খারাপ আর সবাই ভালো। হ্যাঁ যে রাত জাগছে এটা ভালো, হ্যাঁ যে ঘুমায় নাই এটা ভালো, হ্যাঁ যে ব্যায়াম করে নাই আরো ভালো, বুঝলেন নাই? বুঝলেন না কথা? তো তাহলে 6 বার খাইছে এটাও ভালো। এখন খেয়াল করেন, যদি আপনি ফাস্টিং করে মানে 18, 16, 12, 14, 20 ঘন্টা, যেটা যে যা পারে, ওই যে ব্যাটারি চার্জ অনুযায়ী, যেমন ওরা 12, 14 ঘন্টা মোর দেন এনাফ, সে 6টার ভিতর খাবার খাবে, সন্ধ্যা 9টায় ঘুমাবে এবং সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খালি খাইবে। বোঝো না কথা? কি খাইবে? ভালো খাবার। হ্যাঁ, আর বিকেলে জিম করবে, সপ্তাহে 4-5 দিন 1 থেকে 1.5 ঘন্টা, বুঝলেন? এইভাবে চললে ওদের বডি হবে, কিন্তু 1 বছর টাইম লাগবে। বোঝেন না কথা? সময় লাগে, ওজন বাড়াইতে টাইম লাগে, রাতারাতি ওজন বাড়বে না, কারণ মাসেলটা অত সহজে বিল্ড হবে না, সময় লাগে, বুঝলেন? তো 6 মাসে তাদের কিছুটা মাসেল হবে, দেখতে ভালো টালো লাগবে। 1 বছর চর্চা করলে এই বডিতে সুন্দর মাসেল আসবে, তখন তারা এইভাবে দাঁড়াবে না, এখন যেরকম দাঁড়ায় আছে, তখন দাঁড়াবে এইভাবে, তখন হাঁটবে এরকম, তারপরে এইভাবে এভাবে যাবে, হ্যাঁ এভাবে, বুঝলেন নাই? বুঝছেন? তার মানে পাওয়ার মাসেলের ভিতরে। এই মাসেল মহিলা পুরুষ উভয়কে চর্চা করিতে হবে। বলে মহিলাদের মাসেল কখনোই পুরুষের মতো হইবে না যদি সে স্টেরয়েড বা টেস্টোস্টেরন ইনজেকশন না নেয়। কারণ মহিলারা স্বভাবগত কোমলমতি থাকিবে, এটা চর্চা করিলেও তাদের স্বভাব কোমলই থাকিবে, তাদের মাসেল তাদের মতো হইবে। তো মহিলারা কি আগে মাসেল বিল্ডিং করতো? গ্রামে করতো না, তাই না? করতো না তো? কিভাবে করতো? ধান ভাঙা, বুঝলেন, ঢেকি পার হওয়া, এটা কি মাসেল পাওয়ার। তারপরে ঘুরানো, ইয়েস ঘুরানো, জাতা ঘুরানো, তারপরে এইভাবে এইভাবে যে এমনি মারে, একটা আছে না মহিলারা, না এমনি বড় ওই যে মুগুরের মতো এমনি দেয়, ইয়েস, হ্যাঁ ইয়েস। তারপরে ওই যে এগুলো ওজন নিয়ে এমনি যে গোলায় ভরে ধান গুলা, তারপর গরুর রশি ধরে যে টানাটানি করে, গরুর রশি ধরে করে না, তারপরে পুকুর থেকে বা নদী থেকে কলস ভরে এটাকে কাকে নিয়ে বাসায় আসে, সব ওয়েট লিফটিং, বুঝলেন? আরো আছে, আপনারা চিন্তা করে দেখেন, সকালে ঘুম থেকে উঠে এতগুলো হাড়ি পাতিল নিয়ে সোজা কোথায় যাচ্ছে? ইয়েস, তাহলে শুরু হইলো। তারপরে ওই যে বাটি যেগুলো করে, হ্যাঁ সেগুলো, আমরা যে এক্সারসাইজ গুলো করি ওরা এগুলো করতো, হুম হুম হুপ হুপ, এটা কি এক্সারসাইজ না? বোঝেন না কথা? তারপর এই যে ইয়া নিয়ে ওই যে চাল গুলারে নিয়ে এমনি 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 দিত, এটা কি এক্সারসাইজ না? তারপরে হচ্ছে ওই বড় বড় তাফাল চিনেন আপনারা? এই তাফালে যে রস জাল করতো, বুঝলেন, এই রসের হাড়ি গুলোকে আইনা ভরতো একটা বড় ইসে, এরপর তাফালে ঢালতো, ঢালার পরে এখানে তাফালের ভিতরে অনেক বড়, কিন্তু তাফাল চিনেন, ওই যে বড় একটা চুলা চারকোনা, এর ভিতরে যে একটা টিনের যে বড় একটা পাত্র ট্রের মতো, হ্যাঁ তাফাল বলে, আপনাদের বাসায় কি বলে? তাফাল, হ্যাঁ। তো এই তাফালে রস জাল দিয়ে ওইগুলো নিয়ে ভরতো, বুঝলেন? তো আবার পাটালি গুড় বানাতো, তারপর ওই গুড়গুলোকে নিয়ে আবার তারা একটা জায়গায় রাখতো। তো এই যে ঠিলা উঠানো, এই যে সব কিছু, মানে তাদের সবগুলো মাসেল এক্সারসাইজ কিন্তু তাদের ছিল, আগে থেকেই ছিল। এই জন্যে, হ্যাঁ মুড়ি ভাজা, হ্যাঁ ওই তো যেগুলো একটা বললেই হলো, মানে সোজা কথা হচ্ছে তাদের ভিতরে সব ধরনের এক্সারসাইজ কিন্তু ছিল, তারা ডানা ঘুরাইতো বিভিন্ন ভাবে। তো এই জন্য তাদের ফ্রোজেন শোল্ডার হইতো না। আজকে আমরা ডানা ঘুরাই না, এই জন্য এখানে ফ্রোজেন শোল্ডার হয়ে যায়, বুঝলেন কথাটা? তাহলে ওরা ভালো খাবে, ভালো খাবারগুলো প্রোটিন বেসড খাবে, কারণ প্রোটিন ভালো খাইলে প্রোটিন মাসেলকে বাড়ানোর জন্য বডিতে মেসেজ দেয়, বুঝেননি কথা? বুঝছেন? তো আপনি যদি ধরেন আপনি সারা ভালো ব্যায়াম করেছেন, তারপরে ভালো ঘুমিয়েছেন, সকালে উঠে যখন ব্রেকফাস্টের সময় আসলো, যখন আপনি ব্রেকফাস্ট করবেন, হতে পারে সেটা 10টায়, ফাস্টিং ব্রেক করা আর কি। ব্রেকফাস্ট মানে হলো
না না, নাস্তা না, ফাস্টিং কে ব্রেক করা। এই ব্রেকফাস্ট মানে কি? ফাস্টিং কে ভেঙে ফেলানো, ব্রেক করা। মানে আপনি ফাস্টিং আছেন, না খেয়ে আছেন, এটারে ভাঙতে হবে। এটা এমন না সকালের নাস্তা, সরি, এখানে ইংরেজিতে একটু ঝামেলা আছে। তা আপনি এই সকালের নাস্তাতে ঝামেলা আছে। ব্রেকফাস্ট দুপুর 2টায় হতে পারে, বুঝলেন, যদি আপনি ফাস্টিং ব্রেক করেন দুপুরে। আর যদি ইফতারের সময় ফাস্টিং ব্রেক করেন তাহলে ইফতারটাও ব্রেকফাস্ট, নাকি বোঝেন নাই কথা? বুঝছেন? তাহলে এই ছেলেটা দুপুর 12টায় এখন ব্রেকফাস্ট করবে, বুঝলেন। এর আগে সে বেকিং সোডা খেয়েছে, হলুদ খেয়েছে, গ্রিন জুস খেয়েছে, বুলেট কফি খেয়েছে, এখন সে ডিম খাবে। এখন সে একটা ডিম খাইলো, কয়টা? তো একটা ডিম দিয়ে ওর কি মাসেল হবে? এটা তো সুড়সুড়িও হবে না, কারণ এখন সে বডিকে প্রোটিন দিচ্ছে। বডি ভাবতেছে এই তো আমি এবার রিপেয়ার হিলিং করব, এই তো মাসেল টাসেল বানাবো, র মেটেরিয়ালস আসতেছে। হ্যাঁ দিলে একটা ডিম, কি তুই কি পাগল হইলি? মানে এখন আমি ইঞ্জিন স্টার্ট দিলাম কিন্তু র মেটেরিয়ালস নাই। র মেটেরিয়ালস মানে কি? সিমেন্ট। বডির র মেটেরিয়ালস কি? প্রোটিন। তাহলে বডির বিল্ডিং ব্লকস কি বলেন? প্রোটিন। তো আপনাদেরকে প্রোটিন সম্পর্কে ভয় দেওয়া হয়েছে, বুঝলেন, কিন্তু এটাকে ভেঙে দেয়নি যে কোন প্রোটিন খারাপ, কোন প্রোটিন খারাপ। আমি তো একটু আগে বললাম, যদি আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে, যদি আপনি 6 বেলা খান, কিছুক্ষণ আগে খাইছেন, ব্যায়াম করেন নাই, রাতে ঘুমান নাই, টেনশন করছেন, হ্যাঁ, ওই নষ্ট গরুর মাংস এনে সয়াবিন তেল দিয়া রান্না করিয়া এটারে কালা বুনা বানাইয়া, বুঝলেন, তারপরে ওই ঘিয়ে ভাজা নাকি ওই নষ্ট ঘিয়ে ভাজা বা আরেক সয়াবিন তেলে ভাজা পরোটা দিয়ে খাইয়া তারপর ডেজার্ট মারিছেন, তারপর কোক ফান্ডা ঢালিছেন, তাহলে এইখন ক্যান্সার হয়েছে। এখন আপনি দোষ দিলেন গরুর মাংসের, কিন্তু আর বাকি সবকিছু বালা, বাকিরা সবাই ভালো। আমি কি বুঝাতে পারলাম? সমস্যাটা বুঝেছেন? তাহলে ওইভাবে চললে, ওইভাবে খেলে যে ক্যান্সার হবে এটা তো আমরাও বলি, কিন্তু আমরা শুধু গরুর মাংসকে দোষ দেই না, আমরা সার্বিক সবাইকে, সয়াবিন তেলকে দোষ দেই, রাত জাগাকে দোষ দেই, ব্যায়াম না করাকে দোষ দেই, দুশ্চিন্তা করাকে দোষ দেই, বুঝেন নাই, বারবার খাওয়াকে দোষ দেই, বুঝলেন, এবং অখাদ্য কুখাদ্য খাওয়াকে দোষ দেই। তাহলে এবার বুঝলেন সমস্যাটা? একটা কারণে ক্যান্সার হয় না, কিন্তু অনেকগুলো কারণ মিলিতভাবে ক্যান্সার তৈরি করে। আমার বডিটা হচ্ছে অ্যামেজিং, তার ডিটক্সিফিকেশন ক্ষমতা, এই যে ন্যাচারাল কিলার সেল আছে ক্যান্সার সেলকে মারার জন্য, বুঝলেন, ন্যাচারাল কিলার সেল আছে ক্যান্সার সেলকে মারার জন্য। আমার বডিতে প্রতিনিয়ত ক্যান্সার সেল তৈরি হচ্ছে এবং আমার বডি সারাক্ষণ এটার বিরুদ্ধে ফাইট করছে। কিন্তু যাদের ওই ফাইটার সেলগুলো কমে যায়, তাদের অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিজ কমে যায়, যাদের প্রদাহ অ্যান্টি ইনফ্লামেটরি প্রসেসটা এই প্রদাহকে দমন করতে ব্যর্থ হয়, তারা ক্যান্সারে চলে যায়। আমি কি বোঝাতে পেরেছি আপনাদেরকে? বুঝলেন না? তাহলে ওদেরকে পুরস্কার তো দেওয়া হয়েছে না, তা ওদেরকে ছেড়ে দেই না, জোরে আরেকটা তালি দিয়ে ওদেরকে দেন, তোমরা বডি বানাবা। হ্যাঁ, বডি বানাবা, ঠিক আছে, থ্যাংক ইউ, যাও। হ্যাঁ, থ্যাংক ইউ তোমাদেরকে। তাহলে এই বডি বানানো নিয়ে আর কথা বলবো না, এবার হচ্ছে বডি কমানো নিয়ে কথা বলবো। ওজন কিভাবে কমাবেন? তাইলে আগে শুনে রাখেন, ওজন কমাবো আমরা, এটা কথাটা মিথ্যা বা কথাটা ভুল, কথাটা আংশিক, বোঝেননি কথা? এখন যদি জিজ্ঞেস করি কিসের ওজন কমাবেন, ইয়েস, এইবার কথাটা সত্য যে আমি ফ্যাট কমাবো। কি কমাবো? ফ্যাট। তাহলে আমরা ফ্যাট কমাই, কি কমাই? কোন ফ্যাট? যেটা অতিরিক্ত আছে, সব ফ্যাট না। আপনার ব্রেন ফ্যাটে তৈরি, এখন কি আপনি ব্রেন কমাবেন? আপনার যে কোষের যে স্নায়ু, মানে আমাদের যে স্নায়ু আছে না, স্নায়ুর যে কাভারিং, মানে নার্ভের কাভারিং, সব ভালো ফ্যাট, বুঝলেন, ফ্যাট দিয়ে তৈরি হলে সেটা গুড, কারণ ওটা ফ্যাটের তৈরি। এখন র মেটেরিয়ালস, আপনি যদি সয়াবিন তেল দিয়ে সেটা বানান তাহলে সেটা ভালো হবে না, নার্ভের সমস্যা হবে, বুঝলেন। আপনার যদি বাজে সয়াবিন তেল দিয়ে কোষের পর্দা তৈরি করেন, তাহলে কোষের আউটার মেমব্রেনে রিসেপ্টর গুলো থাকে, তো আপনার রিসেপ্টর গুলো ভালো থাকবে না, আপনি ভালো রিসিভিং ক্যাপাসিটি কোষের কমে যাবে, ইনার ওয়াল গুলো নষ্ট থাকবে, তো যে কোনো পারমিয়াবিলিটি বেড়ে যেতে পারে, যে কোনো জীবাণু কোষের ভিতরে প্রবেশ করতে পারবে, কারণ ডিফেন্স খারাপ। আপনার যদি বাউন্ডারি ওয়াল যদি উইক থাকে, তাহলে চোর বাটপাট ঢুকবে না। তো শরীর কিন্তু সবসময় জীবাণুর ভিতরে, এখানে প্রচুর জীবাণু আছে, আপনারা প্রতি নিঃশ্বাসে অসংখ্য জীবাণু নিচ্ছেন, আপনার খাবারের মাধ্যমে অসংখ্য জীবাণু প্রবেশ করছে, আপনারা জীবাণুর ভিতরে সাঁতার কাটছেন,
অলওয়েজ সবখানে, বডির ভিতরে প্রচুর জীবাণু। তাহলে বডিতে অলওয়েজ এই জীবাণুর বিরুদ্ধে একটা ডিফেন্স আছে। কোষগুলো ওপেন না যে যার মন চায় কোষের ভিতর ঢুকে যাবে। কিন্তু যারা ওই বাজে তেলে কোষ ঝিল্লি তৈরি করে এবং যারা ভালো ফ্যাট কমায় তারা দুর্বল হয়ে যায়, তাদের ইমিউনিটি ডাউন হয়ে যায়। যেমন ভিটামিন ডি সবাই জানেন, এই ভিটামিন ডি কিসের তৈরি? কি দিয়ে তৈরি বলেন? কোলেস্টেরল। কি? তাহলে আপনারা যে কোলেস্টেরল কমাচ্ছেন, দেখবেন যারা কোলেস্টেরল কমানোর ওষুধ খায় বা চর্বি কমানোর জন্য মানে চর্বি টর্বি খায় না, বিনা তেলে রান্না খায়, তেলই খায় না, এই ধরনের আছে না, এদের দেখবেন ভিটামিন ডি লেভেল অনেক কম। আপনি মাইপে দেখেন। আমরা চাই ভিটামিন ডি নরমাল কত পর্যন্ত? 100। কে বলছে? আপনি বলছেন, এদিকে আসেন। হ্যাঁ 100 নরমাল কত পর্যন্ত? আসেন এদিকে আসেন, এখানে আসেন। এই যে বোন বলেছে 100 পর্যন্ত নরমাল, বুঝলেন? তাহলে আপনার ভিটামিন ডি কত বলেন? কে জানে কত? 17। হ্যাঁ, তাহলে ও 5 নম্বরও পায় নাই। 30-এ যদি পাস হয় বা 33-এ, তো ও 17 পাইছে, ফেল করছে। তাহলে ওকে রাখতে হবে, লেটার পাইতে হবে, হ্যাঁ 95 পাইতে হবে, 90 পাইতে হবে, 100 পর্যন্ত হ্যাঁ নরমাল। তাহলে সে 17 পাইছে, তার মানে সে ফেল। বুঝেননি? তা এদেরকে দেখলে দেখবেন এরা 17, 18, 15, 20 পাইয়া ফেল করছে। আর আমাদের যারা আমাদের পরামর্শে যে ভালো কোলেস্টেরল যারা খায় এবং যারা আমাদের পদ্ধতিতে চর্চা করে, সবাইকে আমরা বলি ভিটামিন ডি লেভেল 90 রাখেন, 90-এর উপরে রাখেন, 100 পর্যন্ত নরমাল। তাহলে বোনের জন্য ওই যে হাত গরম করতে হবে না, জোরে মারবেন আগেই, জোরে না জোরে, হ্যাঁ সবাই সবাই সবাই, ঠিক আছে, থ্যাংক ইউ, যান। তাইলে আমরা তাকে উৎসাহ দিলাম জ্ঞানের জন্য, ও যে জানছে। তাহলে ভিটামিন ডি নরমাল কত? 100 পর্যন্ত। তাহলে আপনি বাড়ান। আপনি 17-তে সন্তুষ্ট থাকিয়েন না, 30-এ সন্তুষ্ট থাকিয়েন না, 50-এ থাকিয়েন না, 60-এ থাকিয়েন না। কারণ কি, একটা লোক যখন সুস্থ হইতে চাইবে তখন তার সকল এই ভিটামিনগুলো অপটিমাল লেভেলে থাকা চাই। বোঝেননি কথা? অপটিমাল লেভেলে, নরমাল লেভেলে না, অপটিমাল মানে নরমালের সর্বোচ্চ পর্যায়ে থাকা দরকার। যেহেতু আপনি সুস্থ হতে চান, যেহেতু আপনার ইমিউনিটি বাড়াতে চান। তাহলে দেখেন কোভিডে আমাদের দেশের লোকরা অতটা ইফেক্টেড হয় নাই বা মারা যায় নাই যতটা ওয়েস্টার্ন কান্ট্রিতে, যেখানে সূর্য নাই, শীত প্রধান দেশগুলোতে যতটা সাফার করেছে, মারা গিয়েছে। কারণ কি? কারণ ওদের ভিটামিন ডি লেভেল লো ছিল। ওদের ভিটামিন ডি লেভেল লো ছিল। আমাদের ভিটামিন ডি লেভেল আলহামদুলিল্লাহ ভালো থাকার কারণে বা আমরা রোদে থাকার কারণে, বিশেষ করে কোভিডে যারা আইন অমান্য করেছে বেশিরভাগ খেটে খাওয়া মানুষ। আমরা হয়তো ঘর বন্ধ করে বসেছিলাম যে না খাওয়া দাওয়া আছে, 2-4 মাস চলতে পারবো। কিন্তু যারা দিন আনে দিন খায়, যাদের একদিন পরিশ্রম না করলে পরের দিনের খাবার জোগাড় করতে পারে না, ওদেরকে কোনো আইন দ্বারা ঘরে বসিয়ে রাখা সম্ভব না। কারণ কোভিড কবে হবে, কবে মরবে, হ্যাঁ, আর না খেয়ে তো সে কালকেই মারা যাবে। বুঝেননি কথা? আজ কাজ না করলে তো এই ধরনের শ্রেণী যারা খেটে খাওয়া মানুষ, যারা রোদে পড়ে বৃষ্টিতে ভিজে, হ্যাঁ, এবং আজে বাজে খাওয়া হজম করার মতো তার শক্তি বডিতে আছে, কারণ তাদের কায়িক শ্রম আছে। তো এই সকল লোকের কারণে বাংলাদেশে কোভিড যতবার মিউটেশন করেছে ততবার দুর্বল হয়ে পড়েছে। বুঝলেন? তো ওরা আবার আমাদেরকে বাঁচিয়ে দিয়েছে, আর আমরা ওদেরকে কান ধরে উঠবস করিয়েছি। বুঝলেন? বেচারা পেটের দায়ে রাস্তায় বেরোইছে রিক্সা নিয়ে, তো তাকে কান ধরে উঠবস করিয়েছি। আর আজকে ওদের কারণে আপনারা বেঁচে গেছেন, কারণ ওদের ইমিউনিটি ভালো ছিল আর আপনাদের ইমিউনিটি নষ্ট ছিল। কোভিড যদি প্রতি মিউটেশনে শক্তিশালী হইতো, আপনাদের পক্ষে এইভাবে বেঁচে থাকা সম্ভব ছিল না, অনেকেই চলে যাইতেন পৃথিবীতে। বোঝা গেল কথাটা? তা আমি কোভিড শুরু হওয়ার অনেক আগে, এই 19 সালের শেষের থেকে বললাম ভিটামিন ডি এর কথা। আমার পুরাতন ভিডিওগুলো দেখবেন, যেখানে আমি এই রোদের মধ্যে হাইটা হাইটা বলতেছি রোদে যান, ভিটামিন ডি লাগবে। কইছে পাগল করতে গেছে, হ্যাঁ, এখন দেখি হ্যাঁ ডাক্তারি বাদ দিয়ে রাস্তায় রাস্তায় হাইটে ভিডিও করে। ভালো, তো আমাকে পাগল বলেছে ঠিকই, তো সব পাগল এখন রোদ্রে যায়, যারা বলেছে তারাও যায়। কারণ কি, ওইটা না গেলে সে ভিটামিন ডি পাবে না। তা আমি বলেছি ঠিক আছে, আমাকে যারা পাগল বলেছো তোমাদেরকে আমি পাগল বানাচ্ছি, একটু অপেক্ষা করো।
তো এখন যারা আমাকে পাগল বলেছে তারা সাইকেলিং করে, কারণ ডাক্তার কেন সাইকেলিং করে, অনেকে আমাকে পাগল বলেছে, এ ডাক্তার সাইকেলিং করে কেন, এ দৌড়ায় কেন, এ সাঁতার কাটে কেন, হ্যাঁ, এ রোদে যায় কেন, রাস্তায় রাস্তায় ভিডিও করে কেন বলেছে অনেকে। তো আপনার চেম্বার নাই, তা আমি বেটা সারাদিন তো চেম্বার করি, সকালে দৌড়ে ভিডিও দিছি, তুই বেটা হেডেই দেখছো, হেডেই ইউটিউবে ফেসবুকে ঘুরতে আসে, হ্যামনে করতেছে আমি সারাদিন সাইকেল চালাইতে আসছি। তো সাইকেল চালাইছি আধা ঘন্টা আর সারাদিন তো রুগী দেখছি, কিন্তু যেহেতু সে আমাকে রুগী দেখার ভিডিও দেই নাই, তো খালি ভাবতেছে সারাদিন সাইকেল চালায়, ফেসবুক খুললে দেখে আমি সাইকেল চালাই, ইউটিউব খুললে দেখে আমি সাইকেল চালাই, তো ওখানে তো চালাইতে আছি অনন্তকাল। বলেন নাই কথা? তো ধরেন আমি একটা হাসি মুখে ছবি দিলাম, সবাই বলতেছে এই লোকটা কত ভালো আছে, হ্যাঁ, তো হাসি তো ওই মুহূর্তে দিছি, 1 সেকেন্ডের ব্যাপার, আর সারাদিন কত কষ্টে আছি তোমরা তো দেখলা না। আমি তো কান্নার ছবিটা পোস্ট করিনি আর কি, ব্যাপারটা বুঝছেন? তো আমাদের কিছু ধারণা যে যেটা দেখে মনে করে এটাই ফিক্সড, হ্যাঁ, 24 ঘন্টার ভিতর একটা পিক দিলে মনে করে সে মহা আনন্দে আছে, আর বাকি সারাদিনের রাতের ঘুম হয় নাই, কত টেনশন দুশ্চিন্তা কত প্রেসারে আছে, এগুলো কেউ দেখে না। তাহলে খেয়াল করেন, আমি কোভিডে ব্যক্তিগতভাবে মানে আমার দেহ তো আমার রেসপন্সিবিলিটি, তা আমি দেখলাম মাস্ক না পরে, আমি বলতেছি না আপনারা পরিয়েন না, গ্লাভস না পরে, পিপিপি না কি জানি, পিপিই যাই হোক, হ্যাঁ যাই হোক, হ্যাঁ কেন বলছি বুঝবা বাবা, পিপিই যাই হোক, হ্যাঁ না না এটা বোঝে নাই এখনো, পিপিপি আমি বলি না, এটা কেউ একজন বলছে, তো যাই হোক পিপিই গায়ে দেই নাই, হাত ধুই নাই, আমার কোভিডে ধরে নাই, বেঁচে আছি এখনো। আর সেই সাহসও ছিল, কারণ আমি জানি আপনার ইমিউনিটি যদি ভালো থাকে, কোনো সাধ্য নাই কোনো ভাইরাস আপনাকে কিছু করতে পারে, এটা সম্ভব না, তবে আপনার সেই বিশ্বাস থাকতে হবে। এখন আপনার ভিটামিন ডি তলানিতে আপনি বিশ্বাস নিয়ে তাহলে হবে না, তাইলে আপনি মাছ টাছ আরো 14 গোষ্ঠী পইরা বসে থাকুন এমনি করে, নড়িয়েন সড়িয়েন না, যদি ফাঁক দিয়ে ঢুকে, আরে এটা বোকা, বাতাস ঢোকে না, ঘরের কোনো জায়গা আছে, তুমি যেই অন্দরমহলে প্রবেশ করো না কেন, যদি তুমি শ্বাস নাও এটা ঢুকবে, বুঝেন না কথা, বুঝছেন? তো এটা প্রমাণিত হয়েছে, আমার ফ্রেন্ডরা বলেছে যে যেগুলো বেশি আইসোলেটেড ছিল ওগুলারই বেশি হয়েছে, আইসিইউতে সেগুলো বেশি গেছে, এটা প্রমাণিত। আমার ফ্রেন্ডরা তো সব আইসিইউ ম্যানেজ করে, ওরা তো বেশিরভাগই এখন এমার্জেন্সি ম্যানেজমেন্টে আছে, কেউ কেউ তো ওরা সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে। আমরা 150 জন একসঙ্গে পড়াশোনা করেছি, ওরা সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে, চায়নাতে আছে, তারপর আমেরিকাতে আছে, কানাডাতে আছে, সব দেশেই তারা আছে। তো তারা দেখেছে কোথায় কি হয়েছে, তো আইসোলেটেড গুলো বেশি প্রবলেম হয়েছে। তো সেটা নিয়ে আজকে আমি আলোচনা করব না, শুধু আমি ভিটামিন ডি এর গুরুত্ব বুঝাচ্ছি। তাহলে খেয়াল করে দেখেন, আপনারা যদি রোদে না যান এবং ভালো কোলেস্টেরল না খান, তাহলে ভিটামিন ডি হবে? ভিটামিন ডির জন্য ভালো ওমেগা 3 মাছের তেল প্রয়োজন, বুঝছেন? ভালো কোলেস্টেরল খাওয়া প্রয়োজন, গুড কোলেস্টেরল। যেমন আমরা যাদের ইনসুলিন রেজিস্ট্যান্স থেকে একটু ভালো হয়ে আসছেন, তাদেরকে বলছি যে 4টা ডিমের কুসুম, 1 চামচ ঘি, কোন ঘি? এই যে গোল্ড ঘি, যে কোনো ঘি না, ভালো ঘি, এটা 100% অর্গানিক, ইউএসডি অর্গানিক এটা কি সার্টিফাইড, হ্যাঁ, গ্রাস ফিড, মানে গরু যেটা ঘাস খায়। তো এই যে ঘিটা আপনারা জাস্ট চেহারা তো দেখলেন, এটা কি গোল্ডের মতো লাগে না রে বাপ? গোল্ডের মতো লাগে না? এটা আসলে গোল্ড, বুঝলেন? এটা রিয়েল গোল্ড, লিকুইড গোল্ড, বুঝলেন? তো এইটা আপনি দেখবেন যে এই জিনিস আপনি খাবেন, এই 1 চামচ, তারপরে 1 চামচ কোকোনাট অয়েল, আর এই যে আফ্রিকান, এইটা কোকোনাট অয়েল হচ্ছে ইউএসডি অর্গানিক সার্টিফাইড সেন্ট্রিফিউগাল এক্সট্রাক্ট মেডিসিনাল কোকোনাট অয়েল। সো নরমাল না, খবরদার, এটা বুঝবেন, সেন্ট্রিফিউগাল এক্সট্রাকশনের মাধ্যমে। সেন্ট্রিফিউজ আপনারা যারা আমাদের ল্যাবে ট্যাবে যান, ইএসআর যে তৈরি করে, ওই যে রক্তের সিরামকে যে আলাদা করে, হ্যাঁ দেখছেন না, একটা মেশিনের মধ্যে দিয়ে ভ করে ঘুরে, এটা হলো সেন্ট্রিফিউজ। তো এই সেন্ট্রিফিউগাল এক্সট্রাকশনের মাধ্যমে এই তেলটাকে আলাদা করা হয়, কোনো হিটে আসে না, যার ফলে সকল এনজাইম বা যা যা গুণাবলী সব একদম অটুট থাকে, বোঝা গেল? তাইলে এখানে এটা তো ন্যাচারাল ফুড নাকি আর্টিফিশিয়াল? আল্লাহর দেওয়া না, ঘি আল্লাহর দেওয়া না। আর এখানে আফ্রিকান হানি, যেখানে প্রায় 1000 প্রজাতির যে ফুলের থেকে যে মধুটা, ব্ল্যাক হানি, আফ্রিকান ব্ল্যাক হানি, ইউএসডি অর্গানিক সার্টিফাইড ব্ল্যাক হানি, ওয়ার্ল্ড ফেমাস। দুঃখজনক হচ্ছে বাংলাদেশে এই জিনিস এই প্রথম, এই যে কারকুমা কি অর্গানিক হানি, ব্ল্যাক হানি। তো এইখানে এই 3টা জিনিস, সাথে দেশি হাঁস বা মুরগি, বলে হাঁসের ডিম হলো বেটার সবচেয়ে, 4টা হাঁসের ডিমের কুসুম,
বুঝলেন? দেশি হাঁস, অবশ্যই দেশি হাঁস, এটা আবার জিজ্ঞেস করিয়েন না। এর সঙ্গে 1 চামচ নারকেলের তেল, 1 চামচ মধু, 1 চামচ ঘি, এটাকে ভালো করে দিয়ে খাইলে অমৃতর মতো লাগবে। কেউ খাইছেন? কেমন লাগে ভাই? এক্সিলেন্ট না? এবং খাওয়ার পর এনার্জি কেমন? সেই। তো ওর শক্তি হবে নাকি যেগুলো ল্যাবড়া স্যাবড়া এগুলোর হবে নাকি, যেগুলো সয়াবিন তেল খায়, ফার্মের ডিম খায়, ফার্মের যেগুলো যে প্রাণী খাবে হ্যাঁ এরকম, যে ফার্মের ডিম খাবে হ্যাঁ ফার্মের জিনিস, হ্যাঁ সব দিকে শক্তি হবে। তাইলে আমি বললাম ভিটামিন ডি। এবার আসেন পুরুষদের পুরুষালী হরমোনের নাম কি? টেস্টোস্টেরন। আর মহিলাদের ইস্ট্রোজেন এন্ড প্রোজেস্টেরন। এই যে স্টেরল গ্রুপ অফ হরমোনস, খুব খেয়াল, সবগুলো হরমোন কোলেস্ট্রল থেকে তৈরি হয় এবং ভিটামিন ডি অপটিমাল দরকার হয়। দুটো কথা বুঝলেন? তাহলে কোলেস্ট্রল থেকে ভিটামিন ডি হচ্ছে, সূর্যের আলো থেকে ভিটামিন ডি হচ্ছে। খেয়াল করছেন? আমরা র মেটেরিয়ালস গুলো ঢেলে দিলাম এবং আপনি এক্সারসাইজ করলেন, বুঝলেন, এবং ভালো ঘুমালেন, রোদেও গেলেন, তাহলে কি হবে? পুরুষদের টেস্টোস্টেরন লেভেল বুস্ট করবে আর মেয়েদের ইস্ট্রোজেন প্রোজেস্টেরন লেভেল বুস্ট করবে। তারা শক্তিশালী নারী হিসেবে আর পুরুষরা শক্তিশালী পুরুষ হিসেবে এইবার হবে। কি হবে এটা বললাম না আর কি, মানে সবকিছুই। হাসেন কেন? হ্যাঁ, মানে এখন দেখেন, ওই যে আমাদের কে জানি বলছিল না খেলা হবে, হ্যাঁ, তো আমরা আর বললাম না আর কি, হ্যাঁ, তো খেলা হবে। এই দুর্বল জাতি দিয়ে খেলা হচ্ছে না। কারণ কি? হেরা কোলেস্ট্রল কমায় ফেলাইছে, তো তার টেস্টোস্টেরনও কমে গেছে, ভিটামিন ডিও কমে গেছে। তারা কোলেস্ট্রল কমায় ফেলাইছে, এখন ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন ও ভিটামিন ডি কমে গেছে। তাহলে এখন নারী হিসেবে সে মানে বাচ্চা হতে তার প্রবলেম হচ্ছে। আজকে প্রিয়দর্শিনী মিত্রা ও আসবে এবং আজকে আমাদের একটা মিলন মেলা হবে। হামিদ ভাই, আপনি যদি এই ভিডিওটা দেখে থাকেন, আমাদের হামিদ ভাই, রমনা পার্ক, জারুলতলা, আপনাকে ইনভাইট করলাম, জুমার পরে এখানে চলে আসবেন। আমি পরে ফোন দিব বা কেউ একজন ফোন দিও, বা যারা ভিডিও দেখছো আমাদের জানাইও, হামিদ ভাইকে আমি ইনভাইট করলাম, যদি আগে করা উচিত ছিল। তো উনি হলো আমাদের সিনিয়র পার্সন হিরো, হামিদ ভাই, জারুলতলা। কে কে চিনেন তাকে? জাস্ট ভিডিও দেখে চিনেন কে কে? ও, তাহলে আপনারা আমাদের ভিডিও দেখেন না ভালো করে, দেখলে ওনারে চিনেন না কেন? উনি হলো আমাদের সিনিয়র হিরো, মানে এত বয়সেও আলহামদুলিল্লাহ যারা ভালো আছে তাদেরকে আমি হিরো গুরু মানি। হয়তো সে আমাদের ফলো করে, সেটা আমার কথা না, কথা হলো সে যে করে, আরো তো অনেক বুড়ারা আছে করে না, কিন্তু সে করে, সে তরুণ হয়ে গেছে, এখন সে তরুণ, ইয়াং। তাহলে ওরা হচ্ছে আমাদের রিয়েল হিরো, যারা এখন এই বয়সেও তরুণ আছে, ঠিক আছে না? উনি ওনার পার্সোনাল আইডি কার্ড আমাকে দিছে, উনি জাতিসংঘে কাজ করত, বিভিন্ন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনে কাজ করত, উনি ওনার আইডি কার্ড, ওনার জন্ম সনদ আমাকে পাঠাইছে, কয় যদি কেউ চ্যালেঞ্জ করে আপনি দেখাবেন। আমি বললাম ভাই কেউ করবে না চ্যালেঞ্জ, আমাদেরকে সবাই বিশ্বাস করে, আমরা মিথ্যা কেন বলতে যাবো? কয় তবু আপনি রেখে দেন, আমি কখন মরে যাই ঠিক নাই তো, তা আপনার কাছে ডকুমেন্টস গুলো দিয়ে গেলাম, আপনি দেখাইন। বুঝেননি কথা? বুঝলেন? তাহলে ওনার আঙ্গুল কেটে ফেলতে চেয়েছিল, সেই আঙ্গুল কাটা লাগেনি, উনি ভালো হয়ে গেছেন, ওনার ওষুধ লাগে না। দীর্ঘদিনের ডায়াবেটিস, পচে যাচ্ছিলেন, তো সে ভালো আছে। তো হামিদ ভাইকে আমন্ত্রণ। তো প্রিয়দর্শিনী মিত্রা আসবে, সঙ্গে আরো আসবে, মাজেল আসবে, ফিরে আসার গল্পের অনেকে আসে। পলাশ, তুমি যদি ভিডিওটা দেখো তুমিও চলে আইসো। হ্যাঁ, তো যারা আমি এই ভিডিওটা শেয়ার করেন পলাশকে জানায়েন। তো দুপুরে জুমার পরে ওরা আসবে, আমরা খুব এক্সাইটেড যে প্রিয়দর্শিনী মিত্রা কোত্থেকে আসবে বলেন তো? ইন্ডিয়া থেকে। যাক, জানেন তাইলে। তাহলে ওরা আসবে, ইন্ডিয়া থেকে আসবে, ওর হাজবেন্ড আসবে, তারা কিন্তু ওখানকার সরকারি কর্মকর্তা। হ্যাঁ, তো ওরা জিও নিয়ে এসেছে, তো দেশে এসেছে, জাস্ট আমরা একটা গেট টুগেদারের মতো করছি, খুব ছোট আঙ্গিকে। হ্যাঁ, ওরা যারা যোগাযোগ করেছে তারা, তার মানে আমরা খেয়াল করেন সুস্থতার একটা কমিউনিটি গঠন করতে চাচ্ছি। বুঝেননি কথা? এটা কোনো দেশের বাউন্ডারি থাকবে না, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যারা আমাদেরকে মেনে ভালো আছেন, আমাদের আলাদা একটা কমিউনিটি। এরা আমরা সুস্থ খাদ্য, সুস্থ থাকা, রোদে যাওয়া, ভালো ঘুমানো, মানসিক প্রশান্তির চর্চা করা, বুঝলেন, এবং শক্তির চর্চা করা এবং এনার্জির চর্চা করা। খবরদার, আমরা একটা জিনিস বারবার বলছি, আজকে আমার মূল উদ্দেশ্য কথা বলার, যে ওজন না, কি বলেন? শক্তি না, ওজন না, বলেন শক্তি। একটা লোকের যদি শক্তি থাকে, এনার্জি থাকে, স্ট্রেংথ থাকে, আর যদি সে হাসি খুশি থাকে,
এবং সে ভালো ঘুমায়, ওর রোগ হতে পারে না। দেখবেন যারা রোগী মুখ কালা, শক্তি নাই, এমনি হাঁটে, হ্যাঁ বোঝেন নাই, মুখে একটা বাংলার পাশে স্থায়ীভাবে বসা দিয়েছে, হাসি বেরো না, সারাক্ষণ মুখ বের হয়, বুঝলেন? এরাও রোগী। এটা লোক হাসি খুশি, এনার্জি, শক্তি আছে, তাকত আছে, হ্যাঁ ঘুমাইলে সাথে সাথে ঘুমায় যায়, যা খায় হজম হয়, বুঝলেন না? এত আজেরে টেনশন করে না, বরং কাম করে। যেগুলো কাম করে না এগুলো খালি টেনশন করে, বুঝলেন নাই? আর যারা কাজ করে এদের টেনশন করে টাইম না। একটা কৃষক 14 ঘন্টা পরিশ্রম করিয়া রাত্রে ঘুমের জন্য হ্যার ওই যে আমাদের মতো এগুলো করা লাগে না। কারণ কি? টেনশনও করা লাগে না। কেন? কারণ টেনশন করতে পারে না সে। আজকে যদি না ঘুমায় সকালে উঠতে পারবে না, কালকে কাজে যাইতে পারবে না, এর তো টাইম নাই। আমাদের টেনশন করার মতো সময় বিলাসিতা আছে বইলে আমরা আজকে দুশ্চিন্তা করতে পারি। এটা কায়িক শ্রম করে, সারাদিন ঠেলা গাড়ি ঠেলছে, হ্যাঁ রাত্রে শুয়ে শুয়ে টেনশন করবে, ভাই ওর এত বিলাসিতা নাই, টাইম নাই। তো এই জন্য যারা কাম করে না এদের টাইম আছে। জানেন ভাবি কি হয়েছে? এই জানেন ভাবির পরে যত গিবত শাকায়াত আছে, কার কি হয়েছে, কমনদার কি হয়েছে, এই যে মুখ দিয়ে সব বাইরেতেছে, আর এর নামাজ রোজা আমল নামা সব চলে যাইতেছে আরেকজনের গাড়ি। মানে সে নিজের আমল গুলোকে নিজে ধ্বংস করতেছে, কারণ তার গিবত চর্চার সময় আছে, আর আমাদের গিবত চর্চার টাইম নাই। তাহলে আমরা কারো গিবত চর্চা করব না, আমরা নিজেকে চর্চা করব। অর্থাৎ আমি ভালো মন মানসিকতা রাখবো, মানুষের কল্যাণে নিজেকে নিবেদিত করার চেষ্টা করব। এটা সুস্থতার একটা অংশ। অসুস্থ মানসিকতা অসুস্থতা, অসুস্থ তার মানসিকতার কারণে সে সুস্থ নয়। সুস্থ লোক সুস্থ মন মানসিকতা হবে। বুঝেননি কথা? বুঝলেন? তাহলে সুস্থ লোক, কালকে এই দিদির সঙ্গে আমি একমত, মানুষকে দিতে চায়, পৃথিবীকে দিতে চায়, নিতে চায় না। আমরা সবাই পৃথিবী থেকে নিতে চাই, এইটা আমাদের একটা সমস্যা, যার কারণে আমরা কেউ ভালো নেই। কার জমির আইল ঠেলুম, কার থেকে নিমু, কার থেকে কি করুম, আমার কয়টা গাড়ি হয়েছে, কয়টা বাড়ি হয়েছে, কত টাকা হয়েছে, আমি অন্যদের সে কি হয়েছি, মানে পৃথিবীকে থেকে আপনি কত নিতে পারলেন, এটা যদি আপনার জীবনের উদ্দেশ্য হয়, আপনি অসুস্থ, এতে কোনো সন্দেহ নাই। এই মন মানসিকতাই আপনার অসুস্থ মন মানসিকতা, যার ফলে এটা শরীরে অবশ্যই আসবে। বুঝলেন? আর যারা দিতে চায় তো মনটা ভালো থাকে, রাতে ঘুম হয়, ঠিক আছে একটা লোকের উপকার করেছি, আল্লাহ খুশি হবেন। আমরা বলতে পারি দৃঢ় চিত্তে, লক্ষ লক্ষ মানুষ আজকে সারা পৃথিবীতে এখন আমাদের এই রুলসটাকে মেনে, দেখে না জেনে না, কি মেনে এখন একদম সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তাহলে আপনিও পারতেন। আজকে ইন্ডিয়া থেকে মেনে ভালো হয়ে বাংলাদেশে আসে, আর আপনি এদেশের ঘাসে, এদেশের মাটিতে, এদেশের জলবায়ুতে, এদেশের রোদে থেকে, আমাদের কাছে থেকেও আপনি এখনো পারলেন না। আমার কাছে এসেও আপনি এখনো নিজেকে পরিবর্তন করতে পারলেন না। আমার এখানে এসেও আপনি নিজেকে পরিবর্তন করতে পারলেন না। তাহলে কি ব্যর্থতাটা কোথায়? মানার ক্ষেত্রে। ও মেনেছে, আপনি এখনো শুরুই করেন নাই। করবেন করবেন ভাবছেন, 3টি বছর চলে গেছে, এখনো শুরু করেননি। তো আজ করবেন তো দাদা দিদি? হ্যাঁ, দুঃখজনক। এরা তো নিজের ভালো বুঝে না। আমি একটা কথা বলি বোন, উনি বলেছেন করতে করতে পিছিয়ে গেছে, এটাই হচ্ছে মেজরিটি। কেন জানেন? কারণ একটা লোক যখন ভালো হয়ে যায় তখন সে আবার গাফিল হয়ে যায়। ধরেন যখন সে গভীর সমুদ্রে বিপদে পড়লো, এখনই জাহাজ ডুবি হবে, তো এক আল্লাহর ছাড়া কাউরে ডাকে না জীবন রক্ষার জন্য। এটা কোরআনে বলেছে, আমি বলি নাই ভাই, এটা আমার নিজের কথা না, এটা আমার কথা না, আল্লাহর কথা। বলেছে তখন তো তোমরা আমাকে ছাড়া কাউকে ডাকো না। বুঝেননি কথা? আর বিপদ কেটে গেলে সেটা নাইবা বললাম। তো যারা আমাকে মেনেছিলেন, যারা ভালো হয়েছেন, ভালো হওয়ার পরে 10টা শয়তানে আরো 100টা সেলাপেলা নিয়ে হেরে আক্রমণ করছে, যে তুই ভালো আছিস, তুই তো ভালো আছিস, তুই তো এবার এইসব খাইতে পারস, তুই তো এবার রাত জাগতে পারস, তুই তো ভালো আছিস, তুই তো আবার নষ্ট হইতে হবে, তুই আবার নষ্ট হ, তুই ডিসিপ্লিন ছেড়ে দে, এইরকম সারাক্ষণ এগুলো বলার পরে ও ডিসিপ্লিন থেকে বেরোয় যায়। এবং বেশিরভাগই হচ্ছে এই ধরনের। সে যে ভালো হলো, সেই ভালো থাকাটাকে ধরে রাখে না। বোঝেননি কথা? তো যারা এতদিনেও ভালো থাকাটাকে ধরে রেখেছে, আজকে তারাই এখানে আসবে, মাঝেল আসবে,
নুসরাত আসবে, হ্যাঁ ইবা আসবে, তারপর হচ্ছে যে পলাশকে বললাম আসতে, তারপরে প্রিয়দর্শিনী মিত্রা আসবে, হামিদ ভাইকে ডাকলাম। মানে যারা ওই ধরে মারে ছোটে খায় ওগুলো আমি পছন্দ করি না, কারণ ওদের ভিতরে কনসিস্টেন্সি নাই, ওরা ব্যাড সাইনবোর্ড। ওদের নিজের প্রতি মায়া মহব্বত মমতা বোধ নেই, নিজের প্রতি ভালোবাসা নাই, নিজের প্রতি দায়িত্ব নাই, নিজেকে ধ্বংস করে সে, নিজের ভালো তার ভালো লাগে না, নষ্ট ভালো লাগে। বুঝেন নাই কথা? তো সে মানছিল কেন জানেন? ভাবছে 10 দিনে এত কেজি কমামো, 20 দিনে এত কেজি কমামো, কমাই একখান সাইনবোর্ড লাগাইয়া ঝুলাই দিব, সবাই আমারে হ্যাঁ রিয়েক্ট দিব, ভালো রিয়েক্ট দিব, লাভ রিয়েক্ট দিব, এটা করছে। তো এটা তো করা হয়ে গেছে, এখন আর মানা তো তার দরকার নেই। এগুলো বলদ ছলদ, এগুলো ওই সয়াবিন তেলের রেশ কাটেনি ব্রেন থেকে এখনো। হ্যাঁ, তো এরা যারা 2 দিনের বৈরাগী, এদের আমাদের কোনো দরকার নাই, বা আমাকেও তাদের দরকার নেই। আমাদের দরকার হচ্ছে যে আস্তে আস্তে শুরু করবে, যে প্রথমে খেয়াল করেন বাজে খাবারগুলো খাবো না। তো আপনার গাইডলাইন গুলো দেখান তো সবাই, গাইডলাইনটা একটু, এই ক্যামেরা অ্যাকশন, না এই যে গাইডলাইন সবাই উঁচা করেন, সবাই 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 সবাই, কে কে করেন তাড়াতাড়ি তাড়াতাড়ি উঁচা করেন। হ্যাঁ, এরকম করে এমনি দোলা মারেন, দোলা। হ্যাঁ, এই যে গাইডলাইন এসেছে, তো সবাই এসে যারা পাননি নিয়ে যান, আর এই যে যারা সেশন করেছেন তাদেরকে বলছি, আর আপনারা যারা অনলাইনে আসেননি তারা এখানে আসেন, আইসা গাইডলাইন গুলো সংগ্রহ করেন, আমরা বিনামূল্যে দিছি। হ্যাঁ, লক্ষ লক্ষ গাইডলাইন আমরা বিতরণ করেছি, 50 টাকা করে নিলে কোটি টাকার মালিক হয়ে যাইতাম অনেক আগে। আমরা বিনামূল্যে দিচ্ছি, টাকাগুলো খরচ করছি, কিন্তু আপনাদের থেকে নেই নেই। বুঝতে হবে এটাই হচ্ছে মানুষের কল্যাণে কাজ করা, এটা বলতে হবে। না বললে আবার কিছু পাবলিক আছে, সয়াবিন তেল তো ব্রেনে ঢোকে না, এখানে আইসেও হাম্বিতাম্বি করে, মাগ না পাইতেছো তাও ভাল লাগে না। আমি বলতেছি না যে আপনি মাগ না পাইতেছেন, আমি বলতেছি যে এটা, এই যে টাকাটা আপনারাই দিয়েছেন, আপনি দেননি, আপনার আগের কেউ দিয়েছে, এটা আমার টাকা না। বুঝেননি কথা? বুঝলেন? বুঝাই বলি, ধরেন আপনি এই প্রোডাক্টটা আমার থেকে কিনলেন, কেনার পরে আমার একটা লাভ থাকে, থাকে না? লাভ ছাড়া কেউ বেচে? লাভ ছাড়া বেচলে তো এটা ফতুর হইয়া যাবে, হ্যাঁ দেউলিয়া হইয়া যাবে। বুঝেন নাই কথা? তাতে প্রতিষ্ঠান বন্ধ হইয়া যাবে, যাবে না? তো এই টাকায় কি কি লাগে? এখানে 70-এর বেশি স্টাফ, তাদেরকে বেতন দিতে হয়। বুঝলেন? আমার 10 জন ডাক্তার আছে, তাদেরকে বেতন দিতে হয়। আমার 10-11 জন এই যে যারা নিউট্রিশনিস্ট বা যারা প্রি কাউন্সিলিং পোস্ট, তাদেরকে বেতন দিতে হয়। এখানে যারা ওই যে ফোন ধরে রিসিভ করে আপনাদেরকে খবর দেয়, জানায়, কনফার্ম করে, আপনি তো টাকা দেন না, ওদেরকে আমার বেতন দিয়ে রাখতে হয়, মাগনা না। এই যে যারা এখানে শৃঙ্খলার দায়িত্বে, সবাইকে টাকা দিতে হয়। ওদের ফ্যামিলি নাই, সংসার নাই, ওদের পেট নাই, পেট খালি আমাদের আছে। তা এই যে এখানে যারা রিসেপশনে আছে তাদেরকে দিতে হয়। এখানে যারা এই যে আপনার বাসায় যে পণ্যটি পৌঁছে দেয় তাদেরকে দিতে হয়। বুঝেননি? তো এরপরেও আমরা এখানে ফ্রি কাউন্সিলিং শুধু নয়, এখানে ডাক্তার দেখানো এবং পরবর্তীতে আবার ফলো আপে আসা এবং রিপোর্ট দেখানো, এগুলোর জন্য আমরা অর্থ নিচ্ছি না। তো অর্থগুলো কোত্থেকে আসতেছে? এই যে এখান থেকে আপনি প্রোডাক্ট নেন, আমাদের যে টেস্টগুলো করেন আপনারা, ওখান থেকে এই অর্থগুলো যায়। বুঝছেন? তো আজকে বাংলাদেশ গভর্নমেন্টের উচিত ছিল আমাদেরকে সহযোগিতা করা। আজকে আমাদের কারণে দেশের বাইরে থেকে রুগী দেশে আসতেছে, এটা কি কম মনে করেন? যেখানে আপনি ডলার দেশে রাখতে পারতেছেন না, ডলার পাচার হচ্ছে, আর এটা তো পাচার হচ্ছে, কিন্তু আমরা যে কত ডলার বিদেশে দিয়ে আসতেছি চিকিৎসার নামে, সেটা কি চিন্তা করেছেন? আজকে আপনাদেরকে সবাইকে বলবো, দয়া করে বিদেশে চিকিৎসার জন্য যাবেন না। বিশেষ করে এই যে রোগগুলোর কথা আমরা আলোচনা করতেছি, যে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, বুঝলেন, হার্টে এই যে ব্লক হয়েছে, কেন হয়েছে আমি আপনাদেরকে ব্যাখ্যা করে দিচ্ছি। হার্টে ব্লক হয় প্রদাহের কারণে, আর বাজে অক্সিডাইজড কোলেস্ট্রল যদি বেশি থাকে, অক্সিডাইজড কোলেস্ট্রল, তাহলে অক্সিডাইজড কোলেস্ট্রল অক্সিডাইজড হয় কেন? যখন আপনার টিজি ট্রাইগ্লিসারাইড বেশি, এইচডিএল কম, এরকম রেশিও পাইবেন, তাহলে বুঝবেন আপনার ভিতরে অক্সিডাইজড কোলেস্ট্রল বেশি আছে। এই বুঝলেন? আর যদি আপনার প্রদাহ মাপবেন সিআরপি দিয়ে, আমি শুধু 3টা কথা বলি আপনাদেরকে, আপনারা বলেন যে হোমা 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 আইআর, দেখবেন যে এই হোমা আইআর পরীক্ষাটা ইন্ডিয়াতে বলেন, কানাডাতে, অস্ট্রেলিয়াতে বলেন, পৃথিবীর কোন দেশেই নর্মাল ডাক্তাররা, কনভেনশনাল ডাক্তাররা এটা করাচ্ছে না। কিন্তু আমাদের মতো যারা কোর্স নিয়ে কাজ করছে, যেসব ডাক্তার পৃথিবীতে, তারা এটা করাচ্ছে এবং এটা নিয়ে অনেক বই লেখা হয়েছে। যেমন আপনার অনেকগুলো বই, যেমন হোয়াই উই গেট সিক,
বেঞ্জামিন বিকম্যান। বেঞ্জামিন বিকম্যানের নাম, যারা ইনসুলিন রেজিস্ট্যান্সের নাম জানে তারা বেঞ্জামিন বিকম্যানের নাম জানে অনেকেই। আমরা বলছি তার নাম জানার জন্য। বইটা আমরা দেখিয়েছি, এই বইটা একজন নিয়ে আসো তো, কেউ গিয়ে এই হোয়াই উই গেট সিক বইটা নিয়ে আসো তো। বেঞ্জামিন বিকম্যান, তুমি সব বই নিয়ে আসো, আমি দেখাবো, এখানে নিয়ে আসো, রাখি, দেখাচ্ছি। তাহলে দেখেন হোয়াই উই গেট সিক এখানে উনি বলেছেন। তারপরে আমরা ক্রাফট ইনসুলিন অ্যাসে করাই, ক্রাফট ইনসুলিন অ্যাসে, এটাকে আমরা মডিফাইড ভার্সন করাই, পুরোটা করাই না। পুরোটা করালে অনেক টাকা খরচ হবে আপনাদের, তখন আধা ঘন্টা পর পর আপনার ইনসুলিন দিতে হবে, এটা অনেক খরচ, একটা ইনসুলিন টেস্টে প্রচুর খরচ। আমরা 2 বার ইনসুলিন টেস্ট করাই, যাদের ডায়াবেটিস নাই কয়বার করাই, আর যাদের ডায়াবেটিস আছে ওদের 1 বার করাই, খালি পেটে। বুঝলেন, বুঝেছেন? তাহলে এখানে দেখেন, এটা হচ্ছে, এটা দেখাও, এদিকে আসো। হ্যাঁ, এই হোয়াই উই গেট সিক এই বইটা আপনারা পড়বেন, দেখবেন যে এখানে ইনসুলিন রেজিস্ট্যান্সের কথা উনি বর্ণনা করেছেন। এবং 2016 সালে পাবলিকেশনস হয়েছিল একটা বই, 2016 সালে, হ্যাঁ, ইন্ডিয়ান একটা বই ডায়াবেটিসের উপরে। ওখানে আমি ওই 2016 সালে দাগিয়েছিলাম, ওই গতকালকে বইটা আবার কেমনে জানি আমার সামনে আসছে। তা আমি আমার ডাক্তারকে দেখালাম, কই দেখো আমি 16 সালে এটা দাগিয়েছিলাম, এই বইটা আজকে আবার আমার সামনে আসছে। ওখানে স্পষ্টত লিভারে ইনসুলিন রেজিস্ট্যান্স হলে কি হবে, মাসেলে ইনসুলিন রেজিস্ট্যান্স হলে কি হবে, এবং ডায়াবেটিসের প্যাথোফিজিওলজির জন্য ওখানে বলা হয়েছে স্পষ্ট করে যে লাইফস্টাইলের প্রবলেম, অবিসিটির প্রবলেম, বুঝছেন? এবং ওখানে লো কার্বকে ডায়াবেটিসের চিকিৎসা হিসেবে দেখানো হয়েছে, তবে বলা হয়েছে আমাদের সাবকন্টিনেন্টের মানুষ ভাতকে অভ্যস্ত বলে তাদের জন্য এই লাইফস্টাইলটা কঠিন। বুঝেননি কথা? বাট ওখানে অ্যাড্রেস করা হয়েছে, বুঝেছেন? ইন্ডিয়া থেকে প্রকাশিত, RSS বোধহয় এই ইয়াটা, তা ইন্ডিয়া থেকে প্রকাশিত। তো এখন এই বইটা আপনি দেখবেন যে আমরা ইনসুলিন রেজিস্ট্যান্সটা, হোমা আয়ারটা আমরা আরো অনেকগুলো বইয়ে পেয়েছি, যেমন এখানে ইনসুলিন রেজিস্ট্যান্স ইন চাইল্ডহুড এই বইটা নেই, এই বইটা দেখা, এখানেও আছে। এবং ইনসুলিন রেজিস্ট্যান্স নিয়ে আজকে সারা পৃথিবীতে প্রচুর কথা হচ্ছে, কিন্তু এইটা আমাদের দেশে, ইন্ডিয়াতে বা সাবকন্টিনেন্টে বা অন্যান্য দেশে কনভেনশনাল ওয়েতে যারা চিকিৎসা করছেন ডায়াবেটিসের, তারা কোষের এই চিত্রটা দেখছেন না, পরীক্ষাটা করাচ্ছেন না। তো হোমা আয়ার কত থাকলে ভালো? 1.5 এর নিচে থাকতে হবে, 1 হলে ভালো, এটা জানেই আমরা সবাই। তাহলে এখন আপনার হোমা আয়ার রিপোর্টটা পেয়ে কারোর কাছে যেতে হবে না, নিজের রিপোর্ট নিজেই বুঝবেন। যদি 4 থাকে তাহলে কি কোষের জায়গা নাই, কম আছে, তাহলে কোষের জায়গা আপনাকে কমাতে হবে। তো কমাতে হলে ফ্যাটকে বার্ন করতে হবে। তাহলে কোষের জায়গা বেশি কেন বলেন? খাই, আর কথা কন, আপনারা বলেন খাই, আবার বলেন খাই, যারা অনলাইনে কমেন্ট করেন বলেন খাই, হজম করি, বার্ন করি না, বলেন খাই, কাম করি না। তাহলে খাইয়া যদি কাম না করেন, কোষে চর্বি জমা হইতে হইতে এক সময় কোষে জায়গা থাকবে না। এই হোমা আয়ার যার 1.5 এর বেশি, তার কোষের জায়গা কম। তাহলে আমি আপনার টেস্ট করে বলে দিচ্ছি যে আপনার কোষের জায়গা কম আছে, আপনি এবার বার্ন করেন, কোষ খালি করেন। তাহলে একটা টেস্ট দিয়ে কোষের ওভারলোড দেখতেছি, একটা টেস্ট দিয়ে কোষের ওভারলোড দেখতেছি। তাহলে যার কোষে ওভারলোড আছে এবং যার প্রদাহ আছে, প্রদাহ মাপি কি দিয়ে বলেন? CRP, বলেন CRP, তাহলে তার প্রদাহ আছে। CRP 3 এর বেশি থাকা মানে কি? তাহলে CRP কত থাকতে হবে? 3 এর কম। তাহলে খুব খেয়াল করেন, যারা অনলাইনে দেখছেন তাদেরকে বলছি, আপনাদেরকে বলছি যে আপনাদের CRP কত আছে কে জানে? তো CRP জানতে হবে। তাহলে প্রদাহ থাকিলে অবশ্যই রক্তনালীতে ব্লক হবে, বুঝলেন? তাহলে আপনার প্রদাহ আছে, খেয়াল করেন, CRP বেশি, হোমা আয়ারও বেশি, কোষে জায়গা নাই, এবং আপনার অক্সিডাইজড কোলেস্টেরলের মাত্রা বেশি, মানে TG/HDL রেশিও 2 এর বেশি আছে। ধরেন TG আছে 200, HDL আছে 50, তাহলে রেশিও কত? 4, ভাগ দেন, 200 কে 4 দিয়ে ভাগ দিলে কত হয়? আর 200 কে 50 দিয়ে ভাগ দিলে কত হয়? বোঝেন নাই কথা? তাহলে TG যদি 200 হয় আর HDL যদি 50 হয়, তাহলে রেজাল্ট কত? তাহলে রেশিও মানে হচ্ছে ভাগ, বোঝেন নাই? তাহলে TG/HDL রেশিও মানে TG কে মানে HDL দিয়ে ভাগ করছেন,
ভুলে গেলেন নাকি অনুপাতের অঙ্ক? তাহলে টিজি 200, এইচডিএল হচ্ছে 50, তাহলে আপনার রেশিও কত? 4। তাহলে রেশিও কত থাকতে হবে বলেছি? 2 এর নিচে। তাহলে আপনি দেখেন আপনার রেশিও কত আছে, জানেন আপনাদের রেশিও কার কত আছে? তাহলে আপনার টিজি কে এইচডিএল দিয়ে ভাগ দেন, রেশিও যদি ওটা লিপিড প্রোফাইলের ভেতরে আছে, আপনি যেটা খুঁজতেছেন লিপিড প্রোফাইলের ভেতরে আছে, ওটা খুঁজতেছেন না আপনি? হ্যাঁ, তো টিজি উপরে, এইচডিএল কি নিচে, বুঝেন নাই কথা? তাহলে আপনার টিজি এইচডিএল রেশিও কত থাকতে হবে? 2 এর নিচে। তো যদি কারো টিজি 90 হয়, এইচডিএল 60 হয়, তাহলে রেশিও কত? 2 এর কম। বুঝলেন? একটা নমুনা দিলাম আর কি। তাহলে ওই যে আমাদের কালকের যিনি অতিথি আসছিলেন কলকাতা থেকে, তার 1.8 বোধ হয়, হ্যাঁ, এই যে টিজি এইচডিএল রেশিও। আমি কি বোঝাতে পারলাম? তাহলে এখন দেখেন কম্বিনেশন করেন। এবার এই ভিডিওটা একটু শেয়ার করেন তো, যারা অনলাইনে দেখছেন অন্তত 1000 শেয়ার করে দেন, যারা দেখছেন অলরেডি। এখন যারা দেখতেছেন অলরেডি সবাই একবার শেয়ার দেন, কমেন্ট করেন যে করতেছেন, এবং কোথায় বসে শেয়ার করতেছেন, কোথা থেকে দেখতেছেন এটা কমেন্ট করেন। আর আপনারা যে এই লাইভগুলো দেখতেছেন আপনাদের ভালো লাগতেছে কিনা, আপনাদের উপকার হচ্ছে কিনা, এটা কি উপকার হচ্ছে লাইভ দেওয়াতে? হ্যাঁ, কি বলেন সবাই? হ্যাঁ, তাহলে রেগুলার লাইভ দিব? আপনারা অনলাইনে বলেন রেগুলার দিব, দিলে বেশি শেয়ার চাই। তাহলে আপনি যদি মাত্র 1000 দেখেন আমার মন খারাপ হয়, কারণ আরো 2-3000 দেখবে, সবাই মিলে দেখবে, বাসায় বসে বসে দেখবে। হ্যাঁ, তো দেখলে কি হবে, বারবার দেখতে 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 মনটা পরিবর্তন হবে, মনটা গলবে। মন পাথরের মতো হয়ে গেছে, তো মন তো গলে না, নিজের ভালো তো বুঝি না, বুঝেন না? একজন সীমারের মতো অন্তর হয়ে গেছে। এটা গলাইতে হইলে বারবার 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 তার ভিতরে এটা দিতে হবে। নিজের ভালো বোঝে না, নিজের পেটে বাজে খাবার দেয়, হইতে পারে। এখন আসেন গুরুত্বপূর্ণ কথা, যাদের হার্টের প্রবলেম, 3টা বিষয় কি বলেছি, তার কোষে জায়গা নাই, তার টিজি এইচডিএল রেশিও বেশি, মানে অক্সিডাইজড কোলেস্টেরল কি বেশি, তার প্রদাহ আছে, ধরে নেন তার হার্টে ব্লক হচ্ছে, জি হচ্ছে, ধরা পড়বে কখন? যখন 99, 95, 85 ব্লক হবে, তখনও ধরা পড়বে না। তো কখন ধরা পড়বে? যখন বুকে হাত দিয়ে এমনি করিয়া টাস করে পড়ে যাইব, স্যাংদোলা করে অ্যাম্বুলেন্সে উঠাইব, তারপরে নিয়ে যাইব, আইসিইউতে ঢুকাইব, তারপরে এনজিওগ্রাম করে ডাক্তার বলবে যে আপনার এটাতে 99% রেজাল্ট দিতেছে আর কি, আপনার এখানে 99% পেয়েছেন, কংগ্রাচুলেশন। এখানে 95% ব্লক করেছেন, কংগ্রাচুলেশন। এখানে 85% ব্লক করেছেন, কংগ্রাচুলেশন। তো উনি রায় দিবেন, এবার আপনাকে ফাটতে হবে। জি, আপনারা ওটা পর্যন্ত অপেক্ষা করবেন। কিন্তু এর আগেই এই পরীক্ষাগুলো সামান্য কম দামি পরীক্ষা করে আপনি যে ব্লক হচ্ছে কিনা দেখবেন, দেখে এটাকে রিভার্স করে ফেলেন। আপনার যদি হুমায়ার 1 থাকে, 1.5 এর নিচে থাকে, যেমন কালকে কলকাতার দিদি, ওর ছিল হুমায়ার 0.5। আমি দিদিকে বললাম, দিদি তুমি বেশি কমিয়ে ফেলেছো, আর একটু খাওয়া দাওয়া করে একটু বাড়ায় নাও, ব্যাটারি চার্জ দাও, তোমার ব্যাটারি চার্জ কমিস বলেছি। কিন্তু কালকে তার ভিটামিন ডি 34, বলেছে তুমি পাস করেছো, এবার 90-100 করো, ভালো রেজাল্ট করো। বোঝেননি কথা? বুঝলেন কথা? তাহলে একদম কমিয়ে ফেলতে বলছি না, অত শুকনা আমার পছন্দ না, একটু ভালো থাকতে হবে। একদম কিছু না থাকলে কেমন কঙ্কাল একটা, ভাল লাগে? হাজবেন্ড অবজেকশন দিবে পরে, হাজবেন্ড আসলে অবজেকশন দিয়েছে, বলছে কি দিদিকে বুঝান, খেতে চায় না একদম। তার মানে ঠিক আছে, বুঝিয়ে দিচ্ছি, দিদি খাবে। কেন খেতে বলেছে বুঝেছেন? একদম শুকনা ওর ভাল লাগছে না আর কি। তা আমাদেরও বলছি এত শুকনার দরকার নেই, বোঝেননি কথা? ভাইরে, নিজের সৌন্দর্যটা খালি পাতলা হইলে হয় না, সুন্দর স্বাস্থ্য থাকবে, সুন্দর মাসেল থাকবে, এনার্জি থাকবে, স্কিন টান টান থাকবে, চেহারার উজ্জ্বলতা থাকবে, গ্লেজ মারবে। আপনারা কতগুলো আছেন কুচকাইয়ে মুসকাইয়ে এমনি কেমন হইয়া গেছেন, একটা আমার মনে হয় মারি মুগুর দিয়ে কতগুলো, না মানে আদর করি তো এই জন্য আর কি। কারণ আরে চেহারার উজ্জ্বলতা নষ্ট করবেন কেন? ভালো খাবেন, ভালো ঘুমাবেন, ভালো ব্যায়াম করবেন, শক্তির চর্চা করবেন, এনার্জেটিক হবে, চেহারার উজ্জ্বলতা বাড়বে, সুন্দর লাগবে, ত্বকগুলো ভালো থাকবে। বোঝেননি কথা? তো এখানে শুটকা হয়ে যাইতে, এটা কি শুটকি মাছের পয়দা করি নাকি আমরা যে সবাই শুটকো হয়ে যাইতে হবে? শুটকি মাছ হলে হবে না, এনার্জেটিক থাকতে হবে, স্ট্রেংথ থাকতে হবে। তাহলে আপনি ডায়াবেটিস হওয়ারও 10-12 বছর আগে আমাদের এই পরীক্ষাগুলো করার মাধ্যমে, হোমায়ার করার মাধ্যমে, হ্যাঁ বুঝলেন, ফাস্টিং ইনসুলিন করার মাধ্যমে, সিপেপটাইড করার মাধ্যমে আপনি ডায়াবেটিস হওয়ারও অনেক আগে
আপনার ডায়াবেটিস হচ্ছে কিনা বুঝতে পারবেন। বোঝেননি কথা? 10 বছর আগে কার ডায়াবেটিস নাই হাত তোলো তো, সবাই নাই, কার তোলো বললাম কারণ বেশিরভাগ আমার জুনিয়র হবে এই জন্য, না এই জন্য তোলো বলছি আর কি। হ্যাঁ ঠিক আছে, আর আপনাদের কার আছে, মানে এবার আপনি করে বলছি, মানে এরা সিনিয়র হবে। হ্যাঁ বুঝেছেন? হ্যাঁ ঠিক আছে না, দেখেন হাত তোলা দেখেন, বেশিরভাগই আমার সিনিয়র। তাহলে কংগ্রাচুলেশন। কংগ্রাচুলেশন কেন দিলাম? যে ওরা সফল হয়েছে, কারণ 12 বছর চেষ্টা করেছে যে কোষ ওভারলোড করতে। কিভাবে চেষ্টা করেছে? বারবার খাইছে, 6 বেলা খাইছে, ব্যায়াম করে নাই বা খালি হাঁটছে, তারপরে ঘুমায় নাই, রাত জাগছে, টেনশন করছে, দুনিয়ার টেনশন, ওরে আল্লাহ কইরা চ্যাম্পিয়ন হয়েছে। মোবাইল তো আছে, মোবাইল এডিকশন, হ্যাঁ অলসতা, সূর্যের আলোতে লাগায় নাই, সূর্যের আলো গেলে মাথা ব্যথা করে, তাই না? করে না মাথা ব্যথা? করে না, তা তো ভালো। অনেকে সূর্যের গেলে তো ওর মাথা ব্যথা করে, হাঁটলে ওর পা ক্ষয় হয়ে যায়। বোঝেন নাই কথা? ব্যায়াম করলে ওর কষ্ট লাগে, হ্যাঁ রাত জাগলে খুব ভালো লাগে। আর জন্মের অখাদ্য কুখাদ্য ফুড পান্ডাতে মাইরা দিলে খাইতে দোস্ত করি না, আনন্দ খুব টেস্ট। তো এগুলো করিয়া হ্যাঁ রোগটা তৈরি করছে, তাহলে আমি কংগ্রাচুলেশন দিব না? তো ও নিজেকে নষ্ট করতে চাইছে, এখন সফল হয়েছে, আমি কংগ্রাচুলেট করবো না? তো ঠিক আছে তো। আর যাদের নাই আবার হাত তোলেন, তো এদেরকে অগ্রিম কংগ্রাচুলেশন। কেন জানেন? এখন আমি শিওর না, এখনো শিওর না। তো যারা হুমায়ার যাদের 1-এর নিচে আছে বা 1.5 এর নিচে আছে তারা বেঁচে গেল, আর যাদের বেশি আছে তারা আমাদের নিয়ম মানলে কয়েকদিন পরেই এটা নর্মাল হয়ে যাবে। বিলিভ মি, আমার কাছে লক্ষাধিক লোকের ডাটা আছে এখানে যাদের অলরেডি রিভার্স করেছে, আর লক্ষ লক্ষ আছে সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে যাদের চেহারা মোবারক আমি দেখি নাই ভালো হয়ে গেছে তারা মাইনা। যেমন কালকে যে দিদি আসছে, ওর চেহারা মোবারক গতকালকেই দেখেছি, এর আগে তো দেখি নাই। বুঝেন নাই কথা? বুঝছেন? প্রিয়দর্শিনীর মিত্রার সাথে আমার সরাসরি কোনোদিন দেখা হয়নি এখনো, ওই যে অনলাইনে হয়েছে, যা হয়েছে দূরত্ব সীমার মাধ্যমে আর কি। বুঝছেন? সরাসরি চেহারা মোবারক এখনো দেখা হয়নি। তো এরকম হেমা, ওই যে কলকাতার মেয়েটা ভালো হয়েছে হেমা, হ্যাঁ হেমা রয়, ওর সাথে সরাসরি দেখা হয়নি এখনো। পুনম রয়, ও ওই যে এখন অস্ট্রেলিয়াতে আছে, নার্সিং করে, ওর বাচ্চাও হয়েছে, আপনারা জানেন কিনা? ওর বাচ্চা হয়েছে অলরেডি আলহামদুলিল্লাহ। হ্যাঁ তো ও দেশে আসলে বলেছে যে ও বাচ্চা সহ এসে আমার সাথে একটা প্রোগ্রাম করবে। তাহলে এদের সাথে সরাসরি এখনো দেখা হয়নি। অনেকে আছে আমি তো সবাই চিনি না, তোমরা চেনো আমার, আমি কয়জন রে চিনি? হ্যাঁ ও হ্যাঁ হ্যাঁ তুমি আসো এদিকে, আসো এখানে দাঁড়াও। যেমন ও 106 থেকে, এই দেখো ইয়াং ম্যান, এই তো তুমি জিম করো? হ্যাঁ হ্যাঁ এই যে দেখে বোঝা যাচ্ছে, এমনি দাঁড়াও, হ্যাঁ এইভাবে দাঁড়াও, হ্যাঁ ঠিক আছে, এই যে জিম করে। হ্যাঁ তাহলে 106 থেকে কত হয়েছে? 62 তে আসছিলাম স্যার, এরপর আবার মানে মাসল বিল্ডিং করে আবার সুস্থ ওজনটা কি এক্স্যাক্টলি। এই তো এখন কত? এখন স্যার 7। এখন ঠিক আছে, দেখেন ওর ফ্যাট নাই কি, ও না না নিচে করে রাখে না, এমনিতেই নাই। হ্যাঁ কিসে পড়ো বাবা? বিবিএ করতেছে। বাবা অনেক বড় বাবা, ছোট বাবা না, ও তো ওজন কমাতে ছোট হয়ে গেছে, ইয়াং হয়ে গেছে, চাচা থেকে ভাতিজা হয়েছে। হ্যাঁ 106 ছিল, তা 106 থেকে ওই যে মা সাক্ষী দিচ্ছে, ওকে দেখতে এখন আগে কি লাগতো? তোমার বন্ধুরা কি বলে? আঙ্কেল বলতো। আঙ্কেল বলতো, এখন কি বলে? এখন ফ্রেন্ডই বলে। এখন ফ্রেন্ড বলে। ঠিক আছে, অনেকে চিনতে পারে না, হ্যাঁ আমাকে চিনতে পারে না। কিভাবে চিনবে? তুমি 106 ছিলা, ছবি দেখা বিশ্বাস করে। তো ওকে এখন ছবি দেখায় বিশ্বাস করাইতে যে এটা আমি, কিন্তু ওইটা আমি। হ্যাঁ তো ওই 106 থাকাতে কালো ছিল না এগুলা? হ্যাঁ চেহারা কালো ছিল না, এখন সুন্দর হয়ে গেছে। এই এখানে দেখো চেহারা কি সুন্দর। হ্যাঁ তা কালো হয়ে গেছিল শিওর, আমি শিওর যে 106 মানে ইনসুলিন রেজিস্ট্যান্স ছিল, কালো ছিল, এখানে কালো দাগ পড়ে গেছিল। আমি তো তারে দেখি নাই, কিন্তু আমি বলতে পারি। হ্যাঁ পোস্ট করেছিলাম, আচ্ছা তো আবার করো আজকে যাইয়া। তো এখন এই 106 থেকে কমে 62 হয়েছে, তো 62 থেকে এখন 78 কেজি। এই যে মাসেল, হ্যাঁ দেখো, হ্যাঁ এই যে মাসেল, এগুলো দেখছেন? এটা চেস্ট, এই যে মাসেল তৈরি করেছে। তার মানে আমরা ওজন বাড়াই মাসেল দিয়ে।
আর ফ্যাট বার্ন করি। এবার বুঝলেন? যারা তরুণরা আছো তোমরা একটু কাইন্ডলি দেখো, শেয়ার করো, বোঝার চেষ্টা করো। হ্যাঁ, কি ছবি তুলবেন? আচ্ছা, অসুবিধা নেই, ভিডিওতে তো আমাদের আছেই। একটা তুলে নেন, একটা তুলে দাও, ওকে দাও, ও তুলে দেবেন। আচ্ছা, আব্বুকে এখন দেখান, বলেন যে তোমরা ভিডিও দেখো। আরে ভিডিও আছে, লাইভে থাকবে, কি বলে? ভিডিও কি চলে যাবে নাকি? এটা আবার ইউটিউবেও যাবে। হাসি দাও। হ্যাঁ, কি সুন্দর, কি সুন্দর। ওরে নিয়ে তো টানাটানি বাঁধবে না আপনার, তো লাইন দিবে। হ্যাঁ, এই বডি ফিগার এত সুন্দর, এবার তো সব লাইন দেবে। হ্যাঁ, ঠিক আছে, ওকে একটা পুরস্কার দাও, একটা ভালো টি শার্ট দাও, মিডিয়াম দাও। হ্যাঁ, জোরে, ওকে জোরে হাততালি দেন। হ্যাঁ, ঠিক আছে, বসো। তোমাকে নিয়ে ভিডিও করতে বসো, করবো, বসো, তোমাকে নিয়ে করবো। হ্যাঁ, অবশ্যই, দোয়া তো করবোই বাবা। হ্যাঁ, অবশ্যই, বসো। হ্যাঁ, তাহলে ওকে নিয়ে ভিডিও করব। ওই চ্যাংড়ারা বলে কথা শুনে না, ওর কথা শুনে যদি চ্যাংড়ারা উদ্বুদ্ধ হয়, কিন্তু ও কিন্তু চ্যাংড়া না। আচ্ছা, যাই হোক, তা আমি যখন ডাক্তারি পাশ করেছি তখন আমাকে দেখে বলছে কি এটা কে চ্যাংড়া, মানে আমি তখন মাইনাস ফিগার, জিরো না। তখন খুব খাইতাম, মোটা হইতে হবে, বুঝলেন? খাইয়ে খাইয়ে তখন মোটা হইতে পারতাম না, কারণ একটা বয়স আছে, ছোট বয়স, যখন অনেক খাইলেও মোটা হয় না। আছে না এরকম, দেখেন না? হ্যাঁ হ্যাঁ, বহুত চেষ্টা করছি, তো মোটা হয় না। তো তখন আমরা অনেক চেষ্টা করেছি মোটা হইতে। তো চ্যাংড়া ডাক্তার, এ কি ডাক্তার নাকি, একে কি দেখাবো, এত ছোট বাচ্চা। হ্যাঁ, বোঝেন নাই কথা? তো মোচ রাখলাম, তাতে হলো না, দাড়ি রাখলাম, তারপরে অনেক চেষ্টা করে কিছু মোটা টোটা হইলাম। হ্যাঁ, পরে এখন বেশি হয়ে গেলাম, যে আবার কমাইতে হবে। তা আমি দেখাইছি একটা ভিডিওতে যে আমার 78 থেকে 68, হ্যাঁ 67 হলাম 21 দিনে। দেখছেন না ভিডিওটা আপনারা? কে কে দেখছে দেখি? এখনো দেখেন না? এতগুলো লোক না, হবে না আপনাদেরকে দিয়ে, দেখে নিবেন। হ্যাঁ, 21 দিনের চ্যালেঞ্জ দেখে নিবেন। ওটা দিয়েই তো আমার অনলাইনে মোটামুটি আসা মানে ওখান থেকে আমি পরিকল্পনা করে এসেছি যে এটা দিয়ে স্টার্ট করলাম আর কি। কারণ আমার অনেক বছরের তো প্ল্যান ছিল, অনেক বছর ধরে আমি মানে এটা নিয়ে রিসার্চ করছি, গবেষণা করছি, আমাদের সরাসরি রোগীগুলোকে উপদেশ দিচ্ছি, তারা ভালো হচ্ছে। ভালো হওয়ার পরে এরকম যখন হাজার হাজার রোগী ভালো হয়ে গেল, তখন ভাবলাম এটাকে প্যাকেজ আকারে করতে, যেন সারা পৃথিবীর সবাই দেখে দেখে শিখে করতে পারে। এমন ভাবে বানালাম যেন এই যে আজকে যারা দেখছে বাড়িতে বসে বসেও তারা যেন এটা মেনে ভালো হয়। তাহলে কয়েকটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে হোমা আইআর আপনার ভালো করতে হবে, কোষ খালি করতে হবে। তাহলে কোষে যদি অতিরিক্ত চর্বি জমে, রক্তে চর্বি কোষে, রক্তের যে চিনি, রক্তের চিনি কোষে ঢুকতে পারে না, রক্তে চিনি বেড়ে গেলে পরে এটা ডায়াবেটিস হয়। তা আপনারা চাইলে প্রাইমারি ইনসুলিন রেজিস্ট্যান্স থেকে যদি নিজেকে দেখেন যে আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্স আছে, তো এটাকে রিভার্স করুন। ও যেমন 106 থেকে এখন 70-এ আসছে, 62-তে গেছিল, পরে মাসেল বিল্ড করে এখন 70-এ আছে, এখন সুন্দর লাগছে। আর যখন বেশি শুকালে ভালো লাগে না, ঠিক না? রোগা বলতো, এখন কেউ বলে রোগা? এখন কেউ রোগা বলে? এখন কি বলে? এখন ভালো বলে, সুন্দর বলে, যে এটা ধরে রাখতে হবে। এক্সিলেন্ট। আমি কি বোঝাতে পেরেছি আপনাদেরকে? তাহলে প্রথমে যখন সে ফ্যাট বার্ন করবে, তাকে শুকনা লাগবে, রোগা লাগবে, কারণ অনেক ফ্যাট চলে গেছে। পরবর্তীতে সে যখন আবার মাসেল বিল্ড করবে, হ্যাঁ শক্তি চর্চা করবে, তখন আবার তাকে দেখতে অনেক হ্যান্ডসাম, সুন্দর লাগবে। তাহলে আমাদের মূল ব্যাপারটা হচ্ছে মাসেলকে বাড়াতে হবে, বুঝলেন? মাসেল বাড়াতে হবে। তো ন্যাচারাল ভাবে যতটা বিল্ড হয়, যেমন ওদিন সোহেলতাজ ভাই এসে বললো যে দেখেন ন্যাচারাল ভাবে ওনার যে ফিগারটা আছে এর বেশি কেউ বাড়াতে পারে না। এরপরে বাড়াতে গেলে তাকে হরমোন ইনজেক্ট করতে হবে, তাকে স্টেরয়েড দিতে হবে, টেস্টোস্টেরন লাগাতে হবে, আরো অনেক কিছু লাগাতে হবে। ওই যখন কিছু ইনজেক্ট করতে হবে সেটা আর হেলথের বাইরে চলে গেল। আমি কি বোঝাতে পারলাম? তাহলে অতিরিক্ত কোনো কিছু ভালো না, আর কোনো কিছু পুশ করে মোটা তাজা হওয়া ভালো না। সে আপনি ফার্মের গরু হইলেন, মোটা তাজাকরণ প্রক্রিয়ার মধ্যে পড়ে গেলেন। এটা আমার মনে হয় যারা দর্শকরা আপনারা বুঝতে পারতেছেন, এবং সবাই ভিডিওটাতে লাইক কমেন্ট করে এটা শেয়ার করে দেন। হ্যাঁ, তো আপনারা এখনো 1000 দেখতেছেন, খুব গুরুত্বপূর্ণ কথা। 539 জন শেয়ার করেছে, দেখেন। তাহলে বাকিরা এখনো করেনি, অথচ এখনো 1000-এরও বেশি লোক দেখতেছে, কিন্তু মাত্র 500 কয়জন শেয়ার করেছে? 55 জন। তাহলে বাকি 500 জন এখনো করেনি, দেখেছেন? এই হলো আমাদের অবস্থা। তো দেখবেন যে 1000 দেখলে 500 শেয়ার করে, তারপরে বলার পরে। আর আমারও ওই প্রতিদিন খয়রাত করতে ভাল লাগে না, ইচ্ছা করে না, অনেকদিন বলি না যে করো শেয়ার, বলি না। আপনাদের জন্য কাজ করতেছি, শেয়ার করলে কোন একটা লোক হয়তো দেখবে, দেখে সে হয়তো তার জীবনকে পরিবর্তন করে এরকম এই ছেলেটার মতো সে 106 থেকে এরকম 62 হয়ে যাবে।
এখন 70-এ আছে। তো এরকম যে মানে একটা ছেলের জীবন পরিবর্তন হলো, দেখেন মা কত খুশি, কি হাসি, হ্যাঁ ছেলেটা কত সুন্দর লাগে। হ্যাঁ, মা সাপোর্ট না দিলে তো হবে না। এবার বুঝলেন? তা ঠিক এই ভিডিওটা হয়তো এমন কারো কাছে পৌঁছাবে, হ্যাঁ, যে হয়তো মেনে তার জীবনকে পরিবর্তন করে ফেলবে। তাহলে আমরা কেন শেয়ার করব না? দেখি কয়জন শেয়ার করছে। ও, এখন প্রায় 600-র কাছে শেয়ার করছে, ধন্যবাদ। বাকি 400-রা করে ফেলেন, কইরা আপনারা মুক্ত হয়ে যান, কি দায় মুক্ত শেয়ার করে দায় মুক্ত হন। তাহলে শোনেন, আপনারা এখন থেকে আমি সহজ করে সমাধানটা বলে দিচ্ছি। কি বিরক্ত লাগতেছে? ভালো লাগতেছে? সমাধান আরো ভালো লাগবে। শুধু একটা নিয়ম মানবেন, সুস্থ হওয়ার জন্য শুধু একটা নিয়ম মানবেন, ঠিক আছে? একটা, কয়টা পারবেন? যে এই 7 নম্বর পৃষ্ঠায় যে খাবারগুলো নিষেধ, দয়া করে খাবেন না। বুঝলেন না কথা? এটা এই শুধু একটা নিয়ম পারবেন, 7। এবং যাদের হোমায়ার বেশি আছে তারা 7-এর পরে আরেকটু আছে, 8 নম্বর পৃষ্ঠার উপরের দিকে দেখেন। হ্যাঁ, 7 এবং 8 নম্বর পৃষ্ঠার উপরের অংশ আর কি, মানে যেগুলো সাময়িকভাবে নিষেধ আর কি। 7 কোনোদিনই খাবো না, 7 নম্বর পৃষ্ঠার খাবার জীবনে খাবো না। বলেন জীবনে? দেখা কর না, দেখে আন্দাজে করেন না, না পুরাটা 7 তো নিচে খাবার লেখা আছে। হ্যাঁ, আন্দাজে করেন না, দেখা কন। পরে আন্দাজে কইলে পরে দেখা গেল মানলেন না। দেখা আপনারা যারা অনলাইনে আছেন দেখেন, এই আর ডাউনলোড করে নেন এটা। হ্যাঁ, আমি নামগুলো বলে দিতেছি কি কি খাবো না, দেখি এবার প্রতিজ্ঞা করাই। এখন প্রতিজ্ঞা করাই দিই, নাহলে যদি এরপরে নিজের প্রতিজ্ঞা রক্ষা করে। বলেন সয়াবিন তেল, সূর্যমুখী, ভুট্টা, রাইস বান, ক্যানোলা, ভেজিটেবল অয়েল জীবনে খাবো না। রাজি? সবাই বলেন রাজি? আচ্ছা, কোন ধরনের এই যে চিনি, গুড়, সকল ধরনের কোমল পানীয়, ড্রিঙ্কস, ডায়েট ড্রিঙ্ক, জুস, অন্যান্য বেভারেজ খাবো না। রাজি? বাচ্চা করে খাওয়াবো না। রাজি? এটা বাচ্চাদের উপরে। আচ্ছা, তারপর বাচ্চাদের উপরে এটা হ্যাঁ রাজি হইতে পারতেছে না, কারণ বাচ্চারা তো আপনি নিষেধ করবেন, তারা খাইলে খাবে, সেটা পরের ব্যাপার। তারপর ফাস্ট ফুড, ফ্রাইড চিকেন, বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই, স্যান্ডউইচ, পিৎজা, হ্যাঁ এগুলো খাবো না। রাজি? এই তুমি বলো রাজি? এবার জোর কমিয়ে গেছে। রাজি? বলো খাবা? সত্যি? হ্যাঁ, মনে থাকে জানো। তুমি কি ভালো, আরো অনেক আছে, তুমি অনেক কিছু খাইতে পারবা, আমাদের অনেক ভালো ভালো খাবার আছে। তাইলে এগুলো খাবেন না। স্ট্রিট ফুড, রাস্তায় যেমন সিঙ্গাড়া, চমচা, ফুচকা, চটপটি, বেলপুরি, ঝালমুড়ি, যারা সুস্থ থাকতে চায় তারা খাবেন না। রাজি আছেন? এখন খেন না, একেবারে সুস্থ হওয়ার পরে মাঝে মাঝে একটু খেতে পারবেন। যাক, ছাড় দিলাম। হ্যাঁ, মাঝে মাঝে খেতে পারবা তুমি, ধরো মাসে 1-2 বার, কিছু হবে না। তুমি ইয়াং মানুষ, কোনো সমস্যা, তবে ভালো লাগবে না, দেখবা খেলে পেট বুটবাট করবে, পেটে জ্বলবে, তারপরে ডায়রিয়া হবে, কিন্তু ভালো লাগবে না। শিওর থাকেন যারা, হ্যাঁ অবশ্যই হবে, যারা আমাদের নিয়মে চলছেন তারা বাজে খাবার খেলে পেট বলে দিবে যে এটা বাজে খাবার, খাইও না। হ্যাঁ হ্যাঁ, তারপরে হচ্ছে এই বিস্কিট, চানাচুর, নুডলস, চিজ, পাস্তা, ওটস, কর্নফ্লেক্স, পাউরুটি, কেক খাবে না। ঠিক আছে? রাজি? তো বছরে একবার কেক কেটে জন্মদিন করা যাবে, তখন 2-1 পিস খাওয়া যাবে, প্রবলেম নাই। কিন্তু তাহলে সারা বছর এটা থেকে বিরত থাকতে হবে। তাহলে সে বছরে একবার খাবে, কয়েক পিস খাবে। এখন তার বান্ধবীদের বার্থডেতে সে কি করবে? এটা একটা ঝামেলা। তাহলে আর ওটস খাওয়া যায় কোনগুলা? স্টিল কাট, অর্গানিক, নন জিএমও, ইউএসডি অর্গানিক সার্টিফাইড ওটস গুলো খাওয়া যাবে। তবে সেটা কখন? আগে এই আপনার হোমায়টা নরমাল হলে পরে আপনি খাবেন। ঠিক আছে? এটা সবাইকে একটু কাইন্ডলি শেয়ার করেন, সবাই একটু জানুক। কয়জন শেয়ার করছে আগে দেখে নি, দেখি। এখন 795, মাত্র 200 বাকি আছে, করে ফেলবে আশা করি। কি বলো, করবে না? 200। আর আপনারা এখান থেকে ভিডিও শেষ হইলে পরে আপনারাও করিয়েন এখান থেকে যায়। এখনই করে ফেলছেন, মোবাইল তো বন্ধ রাখতে কইছিলাম। আচ্ছা, বাজারে বিক্রি হওয়া সকল মিষ্টান্ন, হ্যাঁ এটা খাওয়া যাবে না। বাসায় তৈরি করতে পারেন যদি আপনি সুস্থ থাকেন, অর্গানিক সুগার ব্যবহার করেন, হ্যাঁ অর্গানিক ভাবে যদি বানান, সেটা আপনি পারবেন যদি আপনি সুস্থ থাকেন, তখন মাসে একবার খেতে পারবেন। বুঝলেন? তবে পরে রোজা রেখে ব্যায়াম করে এটাকে কাফারা দিতে হবে। ঠিক আছে? হ্যাঁ, তাহলে এটা। আর এবার 8 নম্বর পৃষ্ঠায় দেখেন, যাদের ইনসুলিন রেজিস্ট্যান্স আছে তারা এই খাবারগুলো খাবেন না। ইনসুলিন রেজিস্ট্যান্স বুঝবেন কেমনে? হোমায়ার যাদের 1.5 এর বেশি আছে, যাদের টিজি বেশি, এইচডিএল কম, যাদের প্রদাহ বেশি, যাদের ফাস্টিং ইনসুলিন বেশি, বুঝলেন, যাদের ভিটামিন ডি কম, বুঝলেন, এগুলা। তাহলে কি কি খাবো না?
সকল ধরনের শস্য যেমন চাল, গম, ভুট্টা, জব থেকে তৈরি যে কোনো খাবার। তারপরে হচ্ছে ভাত, চিড়া, মুড়ি, খই, পরোটা, এগুলো সাময়িকভাবে নিষেধ। তারপর যাদের ইনসুলিন রেজিস্ট্যান্স ভালো হলে ঢেকি ছাটা লাল চালের ভাত খেতে পারবেন। তারপর হচ্ছে সব ধরনের ফল আপাতত নিষিদ্ধ। সুস্থ হলে টক ফলগুলো, দেশীয় ফল, স্থানীয় ফল, হ্যাঁ, কেমিক্যাল মুক্ত সিজনাল ফল, সেগুলো খেতে পারবেন। কি কি বলেছি? সিজনাল হতে হবে, সাইট্রাস বা টক ফল হতে হবে, দেশীয় হতে হবে, কেমিক্যাল বিহীন হতে হবে। হ্যাঁ, যেগুলো কেমিক্যাল দিয়ে, যেমন আমড়া, জাম্বুরা, পেয়ারা, কদবেল, আমলকি। হ্যাঁ, যাদের অ্যাসিডিটি হয় আমাদের নিয়ম মানলে হবে না বাপ। আমাদের নিয়ম মানার পর অ্যাসিডিটি হয় না? ভালো হয়ে গেছে, ওই শুনিয়ে রাখেন। হবে, হয়, কারণ হ্যাঁ পেট সমস্যা, আগে পেট ঠিক করবে। সবার আগে সে এই যে আগে কফি এনামা করবে, ভালো প্রোবায়োটিক্স খাবে, প্রিবায়োটিক্স খাবে, ভালো খাবার খাবে, রোজা রাখবে, ব্যায়াম করবে, তো অ্যাসিডিটি কেন থাকবে? অ্যাসিডিটি টেনশন করলে হয়, বাজে খাবার খেলে হয়, ঘুম না হলে হয়, এগুলো তো সে মানবে। মানলে তার, আমাদের কি অ্যাসিডিটি থাকে বলেন? এই যে দিদি কালকে বললো না ওর অম্লের সমস্যা ছিল। অম্ল মানে কি? মানে ওদের পেটে সমস্যা হলে ওই কলকাতায় ওরা বলে অম্ল হয়েছে, নাকি অম্বল? আচ্ছা যাই হোক, ওই অম্বল বলেন, আমাদের ওই অ্যাসিডিটি একই কথা, অম্বল হয়েছে। অম্ল, অম্বল, এই এক এক দেশের এক এক ভাষা। আমরা বুঝতে পারলে হয়েছে, আপনারা বুঝেছেন তো? তারপরে হচ্ছে সরাসরি দুধ খাওয়া যাবে না। দুধ বাচ্চাদের জন্য দেন, আপনারা খান, বুঝছেন? প্রাণীরা মানুষ ছাড়া কখনো অন্য প্রাণীর দুধ খায় না, আর বড় হয়ে কেউ মায়ের দুধ খায় না। আমরা এমন একটা প্রাণী হয়েছি যে আমরা বড় হওয়ার পরেও দুধ খাই। হ্যাঁ, তো এরা ছোট বাচ্চা যারা দুধ খায়। যাই হোক, আমরা দুধ কেন খাবো না? ওখানে ল্যাকটোজ এবং ক্যাসিন। তো আমরা দুধের বদলে কি খাবো? এই গোল্ড খাবো, গোল্ড ঘি। ঘি কিসের তৈরি? দুধের সকল পুষ্টি আছে, খালি ল্যাকটোজ আর ক্যাসিনটা নাই। তাহলে আপনার দুধ খেতে মনে চায়, এটা চুমুক দেন, ধরেন। কে দুধ খেতে চায়? তো এটা খান। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দিব, ওখানে যান, হ্যাঁ ওখানে যান, দিয়ে দিবে, ওনাকে দিয়ে দিও। হ্যাঁ, তো এটা এমনি না, আমি কি এটা এমনি কিনে এনেছি? আমার টাকা লেগেছে, কাস্টম ছাড়াইতে অনেক কষ্ট হয়েছে, এলসি করতে অনেক কষ্ট হয়েছে, সবখানে অনেক কষ্ট করতে হয়েছে, এত মাগনা না। হ্যাঁ, বুঝিয়েন বাকিটা। হ্যাঁ, এখন যে যেখানে পাচ্ছে খাবলায় খাচ্ছে সবাই। হ্যাঁ, সবাই খাবলায় খাচ্ছে, গিফট করে পুরস্কার হিসেবে। তো ও কিসের অ্যান্সার করেছে? তা ও পুরস্কার হিসেবে আজকে যারা আসবে ওদেরকে তো পুরস্কার দিব, কারণ ওরা আমাদের লাইফস্টাইল মেনেছে, ওরা নিজে ভালো, নিজে উপকার তো পাচ্ছে, আমাকে পুরস্কার দেবে, উল্টো আমার দিতে হচ্ছে। তো যারা ভালো হয়েছে ও আমাকে পুরস্কার দেখ, তা আমি ওরে দিলাম উল্টা। বোকাগুলা নিজের ভালো হচ্ছে, হ্যাঁ, নিজে ওষুধ থেকে বাঁচছে, নিজে সুস্থ হচ্ছে, আমি পুরস্কার দিচ্ছি, তা বোকা বুঝতেছে না। আমি আপনাকেও পুরস্কার দিব, আপনি পরিবর্তন হয়ে আসুন, ভালো হয়ে আসুন, আপনাকে পুরস্কার দিব। হ্যাঁ ঠিক আছে, তোমার আম্মুকে আজকে ঠিক করবা, ঠিক আছে, বাসায় গিয়ে। তাহলে এই যে আলু খাওয়া যাবে না, স্কোয়াশ খাওয়া যাবে না, বেবি কর্ন খাওয়া যাবে না, কচুরমুখী খাওয়া যাবে না, মাটির নিচের কিছু খাওয়া যাবে না, অল্প গাজর খাওয়া যেতে পারে। আর হচ্ছে ডাল, মসুর, মুগ, ছোলা, মাসকলাই, শিমের বিচি, মটরশুঁটি খাওয়া যাবে না। এটা বারবার জিজ্ঞেস, বইতে লেখা আছে, পড়ে দিলাম, এটা রাজি আছেন কিনা? আর যাদের ইনসুলিন রেজিস্ট্যান্স ভালো, তারা ঢেকি ছাটা লাল চাল, দেশি ফল, টক দই, খেজুর, কলা, মধু সব খেতে পারবে। পৃথিবীর যত ন্যাচারাল অর্গানিক খাবার আছে সব খেতে পারবে, তবে ব্যায়াম করে সেটা বার্ন করতে হবে। ক্লিয়ার? তাহলে এই খাবারগুলো বাদ দিয়ে আপনি খাবেন হচ্ছে এই যে ভালো ঘি, গোল্ড ঘি, এটা ইউএসডি অর্গানিক সার্টিফাইড অর্গানিক, এটা হলো দেশি ঘি। তো এটা দেশি, এই দেশের ভিতরে এটা সবচেয়ে ভালো ঘি। এটা আমার কথা না, আমার রুগীরা যারা খায় তারা বলেছে। আপনারা এটা কেউ খেয়েছেন? কেমন মজা? অনেক মজা, অনেক মজা, অনেক মজা। আর এটা কে কে খেয়েছে? এটা এদিকে আসেন, আপনি আসেন, এই দেখেন, এটা দেখেন, ধরেন এটা দেখেন, চোখের দেখায় কোনটাকে ভালো লাগে? এটাকে বেশি ভালো লাগে, খেলেও টের পাবেন। এটা খেয়ে ভালো বলেছেন, এটা খেলে দেখবেন আরো ভালো, বুঝলেন? তাহলে এটা এর চেয়ে, এটা হলো এটা জাতীয় চ্যাম্পিয়ন, মানে ইন্টারন্যাশনাল আর কি, মানে আন্তর্জাতিক চ্যাম্পিয়ন হলো এটা, মানে এটা আন্তর্জাতিক ভাবে। আর দেশীয় প্রযুক্তির ভিতরে এটা হচ্ছে দেশীয় চ্যাম্পিয়ন, মানে বাংলাদেশে চ্যাম্পিয়ন এটা, সারা পৃথিবীর ভিতরে চ্যাম্পিয়ন হলো এইটা। তো স্বাভাবিকভাবে দুইজনের ইয়ার ভিন্ন আছে। ধরো তোমার দিলাম এইটা, যাও পুরস্কার হিসেবে। হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ, তাহলে এই যে হলুদ দিয়েছি, হলুদ খেতে হবে, বুঝলেন?
হলুদের সঙ্গে আমরা নারকেলের তেল দিয়ে খাই, আর যারা মেইনটেনিং এ আছেন সঙ্গে মধু দিয়ে খাই। তাহলে আমি হলুদ খাই মধুর সাথে, নারকেলের তেলের সাথে, হালকা গরম পানিতে হলুদ দিয়ে খাই, বুঝলেন? আর বুলেট কফিতে আমি কি কি দেই, সেখানে দেই হচ্ছে ঘি, এইটা না সরি, আমি দেই এইটা, এই যেগুলো শুধু খাওয়া, ধরেন 1 চামচ ঘি খাইতে মন চাইলে এখান থেকে মেরে দিই, বুঝলেন না কথা? তাহলে এখানে ঘি দেই, কফিতে ঘি দেই, খেয়াল করেন ঘি, তারপরে হচ্ছে নারকেলের তেল, হ্যাঁ, তারপরে হচ্ছে না ঘি দিলে আবার বাটার দেবো কিসের জন্য? এটা তো বাটারের চেয়ে সবচেয়ে ভালো, এটা ওয়ান অফ দা গ্রেটেস্ট থিং। বাটারের চেয়ে ঘি অনেক ভালো, বিলিভ মি। এটা আমার কথা না, আপনারা ইন্টারনেটে ঘাটাঘাটি করবেন। ঘি বেটার দেন এনিথিং। দুধের তৈরি সবচেয়ে শক্তিশালী জিনিস হচ্ছে ঘি, এর উপরে আর পৃথিবীতে কিছু নাই। আর আমার হাতে আছে যেটা, সেটা হলো ওয়ার্ল্ডের সবচেয়ে ভালো ঘি, কারণ আমি ওইটা দেখেই এনেছি, নাহলে আনতাম না। এটা আমি এনেছি বলে চ্যাম্পিয়ন না, ও চ্যাম্পিয়ন বলে আমি এনেছি, বুঝেন নাই কথা? তা আমি এটা 3 বছর আগে আনতে পারি নাই, এই 3 বছর টাইম লাগছে এটা আনার জন্য, অনেক বাধা তার ভিতর আনতেছে, বাধার কোনো শেষ নাই। হ্যাঁ, আপনাদের জন্য অনেক নিচে নামতে হইতেছে, নাহলে আমি কোনো ওই ধরনের লোক না কারোর সাথে কম্প্রোমাইজ করার মতো, তো করতে হয় আপনাদের কারণে, নাহলে আপনি এই ঘি পাবেন না, কি করব? তাহলে নারকেলের তেল মনে আছে বুলেট কফিতে কি কি দেয়? নারকেলের তেল, তারপর হচ্ছে ঘি 1 টেবিল চামচ করে, তারপর হচ্ছে এমসিটি, এই যে এমসিটি, কালকে দিদি এমসিটি নিয়ে গেছে, ওদের ওখানে এমসিটিটা পায় নাই, এমসিটি দেই। তাহলে 3টা ভালো কোয়ালিটির ফ্যাট, বুঝলেন? 3টা। তার সঙ্গে এই অর্গানিক কফি হইতে হবে, দয়া করে এমন কফি খাবেন না যেটা পানিতে দিলে এমনি গুলে যায়, খবরদার, ওটা কেমিক্যাল। কারণ কফি আসলে দেখতে এরকম না, এরকম না, এটা প্যাকেট, এটা বিনের মতো। তাহলে বিন, কফির বিন আছে, কফি বিন, বিচি, এই বিচি গুলোরে গুঁড়া করতে হয়, গুঁড়া করে পানিতে জাল দিলে তারপর সেকে নিয়ে যে কালা পানিটা বের হয় ওটাই আমরা কফি হিসেবে খাই, বুঝলেন? তাহলে এই কাজটা করতে হবে। সঙ্গে আমি ফ্ল্যাক্সিড দেই, কি দেই? ফ্ল্যাক্সিড গুঁড়া, আর কি? কাকাও, ইয়েস, কাকাও মানে কি? চকলেট। তাইলে আমি কাকাও এর উপকারিতা বইয়ে লেখা আছে, বইটা পড়ে নিন। এটা হলো কাকাও, এই যে কাকাও, এটা হলো যারা চকলেট ফেভারিট, যাদের, কার কার চকলেট পছন্দ? আরে খাবেন, আপনি চকলেট খান নাই তো জীবনে, আপনি খাইছেন দুধ আর চিনি, আপনি খাইছেন দুধ আর চিনি, এই চকলেট হলো তিতা, আপনি খাইছেন দুধ আর চিনি, বুঝলেন? যদি 100% যেই ডার্ক চকলেট আছে খান, টের পাবেন চকলেট কেমন। ইয়েস, প্রচন্ড তিতা, বাট আই লাভ ইট। তিতা আমরা পছন্দ করি, কারণ লিভার তিতা পছন্দ করে। লিভার হচ্ছে আপনার মেটাবলিক হিরো। করল্লা খাবেন, হ্যাঁ, নিম পাতা, নিম পাতা কিভাবে খেতে হয় জানেন? নিম পাতা, না, আপনাকে একটা সহজ বুদ্ধি শেখায়। আপনারা নিম পাতাকে বেটে তারপরে ছোট ছোট বড়ির মতো বানাবেন, একটু রোদে শুকাবেন, তারপরে ওই হলুদটা খাওয়ার সময় এই নিম পাতাটা খেয়ে বড়িটার সাথে গিলে খাবেন। এটা যে চমৎকার, এটা যে কত চমৎকার, এটা আগে মানুষ খাইতো। হলুদ এবং নিম পাতা, এত কম্বিনেশন, চমৎকার কম্বিনেশন, বুঝলেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই হলুদের সাথে মনে রাখবেন, হলুদের সাথে অবশ্যই ভিটামিন ডি এবং ওমেগা 3 মাছের তেল, 3টা মিলে কাজটা করে, একা একা না। ভিটামিন ডি ভালো থাকলে, ওমেগা 3 ভালো থাকলে, সঙ্গে হলুদ খেলে, সাথে নিম পাতা খেলে, সাথে নারকেলের তেল খেলে, আর যাদের একটু মধু খেলে ডায়াবেটিস বাড়ে না, তারা একটু মধু খেলে, এটা যে কত রোগের উপকার। সঙ্গে কালো জিরাটা আলাদাভাবে খাবেন আর কি, কালো জিরা। তো কালো জিরাটা থানকুনি পাতার সঙ্গে বেটে করে কালো জিরাটা দিলে অসম্ভব টেস্ট, খেতে অসম্ভব ভালো। আর এটা একটা রিয়েল মেডিসিন। থানকুনি পাতা পেটের পীড়ায় মারাত্মক ওষুধ, থানকুনি পাতা। কখনো আমি ডায়রিয়া হয়েছে পরে একবার থানকুনি পাতা খেলে দ্বিতীয়বার আর টয়লেট নরম হয় নাই, কোনোদিনই হয় না। এটা আমি জীবনে যতবার খেয়েছি। অনেক উপকারিতা, সজনা পাতা অনেক উপকারিতা। সজনা পাতার চা খাইবেন, সজনা পাতা ভর্তা করে খাইবেন, সজনা পাতার জুস করে খাইবেন, এগুলো ন্যাচারাল জিনিস, অনেক উপকার, এতে কোনো সন্দেহ নাই, বুঝলেন? সজনা পাতা অনেক ভালো। তাইলে এগুলো হলো এই মাকা। বুলেট কফিতে কি কি দিছি মনে আছে তো? আপনি দিছি কাকা দিছি, ফ্ল্যাক্সিড গুঁড়া দিছি, কফি দিছি,
তারপরে কি দিছি, ঘি দিছি, নারকেলের তেল দিছি, তারপর এমসিটি। ইয়েস, গুড। আর এই মাকাটা হলো একটা হট কেক। এটা দেখানো এক ধরনের অপরাধ, কারণ এটা প্রায়শই এখানে পাওয়া যায় না। কেন যায় না? দুটো কারণ। একটা হচ্ছে আপনাদের যে মাকার ডিমান্ড আছে সেই তুলনায় আমরা প্রোডাক্ট পাই না। বুঝেন নাই কথা? কারণ অর্গানিক প্রোডাক্ট অলওয়েজ শর্ট থাকে, আমরা পাই না। আমরা যদি ধরেন 5,000 দিলাম, আমরা পাই 2,000, ধরেন একটা এক্সাম্পল হিসাবে। এরপরে আসার সাথে সাথে সব শেষ, ফিনিশ, কারণ এগুলো প্রি অর্ডার করে রাখে। এটা হচ্ছে নারী পুরুষ উভয়ের সেক্সুয়াল পাওয়ার বা ক্ষমতা বৃদ্ধির জন্য এটা মারাত্মক উপকারী। এটা এক ধরনের অ্যাডাপ্টোজেন। এটা অনেক বৈরী পরিবেশে এইগুলো সার্ভাইভ করে, তো ওরা অনেক ফাইট করে প্রকৃতির সঙ্গে। তো এটার ভিতরে প্রচুর অ্যাডাপ্টোজেন আছে। এই অ্যাডাপ্টোজেনের কারণে মাকা এক্সট্রাক্ট সকল সেক্স ফর্মুলাতে মাকা দিতেই হবে। হ্যাঁ, মাকা, এল আর্জিনিন, বুঝলেন? মাকা এক্সট্রাক্ট, এল আর্জিনিন, হ্যাঁ, টাঙ্গাটালি, তারপর এগুলো মাস্ট, যে কোনো সেক্সুয়াল যে ন্যাচারাল প্রোডাক্টে মাস্ট থাকবে। বুঝেছেন? এই জিনিসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে এরপরে মোটামুটি হলুদ কিভাবে খাই বলেছি না, তারপরে বুলেট কফি কিভাবে খাই, আর 4টা ডিমের কুসুম, 1 চামচ ঘি, আর এই যে 1 চামচ ঘি, 1 চামচ নারকেলের তেল আর মধু, এটা দিয়ে আমরা কি খাই? 4টা ডিমের কুসুম। কিভাবে খেতে হবে একটু দয়া করে ইউটিউবের ভিডিওটা দেখে নেবেন। ইউটিউবে ডাউনলোড করেছেন কে কে? এইখানে হাত তোলেন যারা ডাউনলোড করেছেন ইউটিউব, আর যারা করেননি দয়া করে করে নিবেন, দয়া করে করে নিবেন। ডাউনলোড করেননি কে কে? ও আলহামদুলিল্লাহ, 848 জন শেয়ার করেছে, কাজ হয়েছে গো। এখন 1.2 কে দেখতেছে, তাইলে 848, তাহলে বাকি আছে কত? না 350 জন বাকি আছে। এগুলারে সব ধৈরা শেয়ার করাইতে হবে। হ্যাঁ, তাইলে এই শেয়ার করতে তো টাকা লাগে না, লাগে তো আঙ্গুলে টিপ দিয়ে শেয়ার করে দিবে, একটা কথা লিখে দিবে যে দেখেন, মানেন না মানেন একবার দেখেন, এই কথাটা লিখে দিলেই তো হয়। আপনারা বলবেন যে মানেন না মানেন একবার দেখেন তো, হ্যাঁ, এটা দিয়ে শেয়ার করে দেন। তাহলে আমরা মোটামুটি ভাবে যেই খাবারগুলো খাচ্ছি, আরো অনেক আছে ভাই, গ্রিন জুস আছে, তারপর চিয়া সিড আছে, হ্যাঁ, তারপর ওই যে এই বেকিং সোডা কি শেষ হয়ে গেছে? এই বেকিং সোডা আছে নাকি? আচ্ছা ঠিক আছে। তো বেকিং সোডা কিভাবে খায় আমার ভিডিও দেখবেন। আমি গ্রিন জুস কিভাবে বানাই, চিয়া সিড, তারপরে ওখানে অ্যালোভেরা জুস, অ্যালোভেরা মানে অরিজিনাল অ্যালোভেরা, হ্যাঁ, অ্যালোভেরা অরিজিনাল অ্যালোভেরা, আপনি গাছ লাগাবেন বা কিনে নিয়ে আসবেন, অরিজিনাল অ্যালোভেরা দিবেন, বাজারের কেনা কোনো অ্যালোভেরা না, নিজে গাছ থেকে নিবেন। তো অ্যালোভেরা, আমলকি, ঠিক আছে, পুদিনা পাতা, বুঝলেন? তার ভিতরে চিয়া সিড দেন, সঙ্গে একটু রেডিজেল এন দিতে পারেন, সঙ্গে একটু তোকমা দানা দিতে পারেন, সঙ্গে আপনি আরো অনেক কিছু অ্যাড করতে পারেন, যেমন নারকেলের তেল, স্পিরিলুনা, এগুলো দিয়ে খাবেন। আর যারা এটা খেতে অসুবিধা, আইবিএস রোগী, তারা আমার ভিডিও দেখবেন, একটু একটু করে খাবেন যেন পেট টেন না পায়, অল্প অল্প করে খাবেন। 1 চামচ খেয়ে গিলবে, পেটে ট্যারি পাবে না, কিছুক্ষণ পরে আর 1 চামচ গিলবে, এভাবে সারা দিনে 2 গ্লাস খাবে। পারবে না? বোঝেননি কথা? যাদের আইবিএস আছে আমার ভিডিওটা একটু ভালো করে দেখে নিয়ে, আইবিএস নিয়ে অনেক আলোচনা আছে, ঠিক আছে? তাহলে আমরা আজকে প্রথমে এই খাবার বাদ দিলাম, একটা নিয়ম মানবো, মনে থাকবে? একটা নিয়ম বলেছি, মানবেন না? কয়টা নিয়ম বলেছি? তো একটা মাত্র, কি? এগুলো খাবো না। আর তাহলে কিছু খাইতে হবে, তো আমরা এগুলো খাবো, ওই নিয়মের ভিতরে এটা চলে আসলো। তারপরে 1-2 সপ্তাহ পরে জম্মের খাওয়ার পরে, বুঝেন নাই? কম খেতে বলিনি, এই খবরদার আমার কথা ভুল বুঝিয়েন না, বলেছি যত খুশি খান, তবে অতিরিক্ত খাবেন না। কোন খাবারগুলো? যেগুলো আমরা এই 8, 9, 22 নম্বর পৃষ্ঠায় উল্লেখিত খাবারগুলা, বুঝলেন? এবং ডাক্তাররা বুঝিয়ে দিবে, মানে ডাক্তাররা তো বুঝাবে না, কাউন্সিলররা বুঝিয়ে দিবে যারা খাবার বুঝায়। এটা ক্লিয়ার হয়েছে? এটা কি রাজি কিনা কথা কন? ওকে ফাইন, থ্যাংক ইউ। তাহলে এবার আসেন দ্বিতীয় পরামর্শ। যখন ক্ষুধা কমবে, তুমি মানো আমাদেরটা, তোমার ক্ষুধা কমেছে? ক্ষুধা কমেছে কিনা? ওজন কমেছে? 6 কেজি কমেছে। ও 1 মাস 4 দিনে 6 কেজি কমেছে। তা তুমি এই যে বোধহয় ওজন নিয়ে ব্যায়াম করতেছো না? না, ওজন নিয়ে ব্যায়াম করতেছো না তো, করবা, নাহলে তুমি ঢিলা ঢালা হয়ে যাইবা, খবরদার। তাহলে ওজন নিয়ে ব্যায়াম করতে হবে। ও যে করে না, তারপর শ্বাসের 6 ধরনের ব্যায়াম করো, শ্বাসের ব্যায়াম 6 ধরনের, 2টা করো, বাকি 4টা করবা। রোদে যাচ্ছ না,
ঠিকভাবে রোদে লাগাবা, ওই যে মানে নারকেলের তেল মেখে ঘরের ভিতর রোদ লাগাবা, বুঝলা? আর তোমার ঘুমের সমস্যা আছে, অনেক সমস্যা আছে, তুমি আর্লি ঘুমাবা, ভোরে উঠবা, তাইলে তোমার আরো ভালো থাকবা। তোমার এগুলো প্রবলেম। বরফ থেরাপি পরে ভিডিও দেখবেন, আমাদের কাউন্সিলররা বুঝিয়ে দিবে। এখন আর সময় নেই, বরফ আপনারা হইয়া যাবেন, অলরেডি 37 বাজে, 10:37 বাজে। তো বুঝলেন কথা? তো দেখেন, ওকে আমি কোনোদিন দেখিনি, আজকে প্রথম দেখলাম। তো ও কি করে না করে বলে দিলাম। তা আমরা তাকালে বুঝি যে কে কতটুক মানে, বুঝছেন? ও যদি আরো ভালো মানতো, মাস্ট ওকে 10 কেজি মিনিমাম কমতো। তো 4 কেজি কেন কমেনি? হ্যাঁ হ্যাঁ, সবাইকে নিয়ে এসেছে, খুব ভালো মা। হ্যাঁ আচ্ছা, অসুবিধা নেই। তাহলে ওর ছোট যে বোন ডাক্তার, খুব ভালো ডাক্তার, বাধা দেয়নি? ও ডাক্তাররা ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। যাক, না না, বেশিরভাগই ভালো হয়ে গেছে, মানে ভালোই আছে, সরি হয়ে গেছে না, ভালো আছে। 2-1 বাধা দেয়। তো কারণ তারা চায়, তারা মনে করে, তাদের একটু ভুল ধারণা আছে, তারা মনে করে এটা কিটো ডায়েট। তো এটা তো কিটো ডায়েট না। তো এখন যখন বুঝবে যে এটা কিটো ডায়েট না, তারা বাধা দিবে না, কারণ ওরা বুঝে নাই, ভাবছে কি এটা কিটো ডায়েট। এটা কি কিটো ডায়েট? এটা কি একটা লাইফ স্টাইল, সুন্দর। তো আমরা কি ভাত খাওয়া ছেড়ে দেই আবার খাই? বোঝেননি কথা? আমরা কি খালি শুকাই আবার মোটা হই, মাসেল বিল্ড করি, আমরা ভালো ঘুমাই? যেমন ওকে বললাম শ্বাসের 6টাই করতে, যেমন ওকে ভালো রোদ লাগাতে বললাম, ওকে বললাম ওজন নিয়ে ব্যায়াম করতে, ও ভোরে উঠবে, আর্লি ঘুমাবে, ও ঘুমায় না ঠিক মতো, হ্যাঁ, টেনশন করে, দুশ্চিন্তা করে, এগুলো করা যাবে না। হ্যাঁ ঠিক না? হ্যাঁ ঠিক। তো আমি এগুলো বুঝি, বুঝছো? তোমরা বোঝো না, তোমার সম্পর্কে আমরা বুঝি। কারণ হচ্ছে যে কে কতটুক মানতেছে, আমার টেস্টের রেজাল্টও দেখা লাগে না, আমি চেহারা দেখলে বলতে পারবো যে কতটুক মানে সে। বোঝেননি কথা? বলতে পারবো। যেমন এই ফাঁকিবাজ, এই যে ওর মা ফাঁকিবাজ, হ্যাঁ হ্যাঁ, হালকা পাতলা করলে হবে না, পুরোটা মানতে হবে। তাহলে আমরা কি শিখলাম? পুরোটা মানতে হবে, কিন্তু একসঙ্গে নয়। যেমন ও যেটুক মেনেছে, আই এম ভেরি হ্যাপি। এখন সে 1 মাস পরে এবার এগুলোতে গুরুত্ব দিবে, আর 1 মাস পরে আরো যেখানে তার ল্যাকিংস আছে সেখানে গুরুত্ব দিবে, আর 1 মাস পরে আরো যেখানে ল্যাকিং আছে সে গুরুত্ব দিবে। 6 মাস পরে সে একদম সুন্দর তরুণী যেটা ছিল, যেভাবে শক্তিশালী, এনার্জেটিক, এরকম হয়ে যাবে। এই 1 পিস সামনে বসে আছে, একটু দাঁড়াও তো, তোমাকে এই যে ভিডিওর সামনে, এখানে দাঁড়াও, ওদিক ফিরে দাঁড়াও। এই যে দেখেন সাইনবোর্ড, এই যে দাঁড়াও, ভালো করে দাঁড়াও। হ্যাঁ, এই যে দেখছেন, এরকম বসো। হ্যাঁ, তো এটা হলো 1 পিস। হ্যাঁ কি, হ্যাঁ কি দেখবেন? একে ওটা ভিডিওতে দেখে নিন। ও মা, ও এত সস্তা না, এই বসো তুমি। হ্যাঁ, এত সস্তা না, ভিডিওতে দেখবেন। হ্যাঁ না না, ও বসো, ওকে একটু আগে দেখাইছি। এখন ওরে কি কোরবানির গরু পাইছেন নাকি? ওকে ও এত দেখানো যাবে না, এমনি চোখ লেগে যাবে। আপনি ওর একটা কালো ইয়ার লাগাই দিন এই সাইড। আচ্ছা শোনেন, ওকে, হ্যাঁ এখানে লাগিয়ে দিন। তো এখন শুনেন, প্রথম কথা হচ্ছে এই নিয়ম মানার পর ক্ষুধা কমে গেলে ফাস্টিং করবেন, বুঝেছেন? ক্ষুধা নিয়ে ফাস্টিং করার দরকার নেই। তারপরে ফাস্টিং করার পরে ব্যায়াম শুরু করবেন, বুঝলেন? ব্যায়াম করার পরে ভালো ঘুমের জন্য চেষ্টা করবেন, শ্বাসের ব্যায়ামগুলো করবেন, রোদ্রে যাবেন, হট কোল্ড শাওয়ার নিবেন, আস্তে আস্তে একটা একটা করে নিয়ম মানবেন। এবং যখন মানা শুরু করবেন, প্রতিজ্ঞা করবেন আল্লাহর কাছে যে আল্লাহ, এই নিয়মটা আমি যেন আজীবন মানতে পারি, ব্যায়ামটা যেন আমি আজীবন মানতে পারি। বলেন আমিন। বলেন শ্বাসের ব্যায়াম যেন আজীবন করতে পারি, আমিন। বলেন যে কিছু কিছু রোজা যেন আজীবন রাখি, বলেন আমিন। বাড়াবাড়ি করবো না, তবে কিছু কিছু রাখবো, বুঝলেন না কথা? রমজানের 30টা রোজা ছাড়া কখনোই একটানা এত রোজা রাখার প্রয়োজন নেই, বুঝলেন? আমি যেমন গতকাল রেখেছিলাম, আজকে ভেঙেছি, হয়তো আগামীকাল রাখতে পারি। তাহলে এইভাবে ভেঙে ভেঙে রাখবো, মনে থাকবে সবাই? তাহলে এখন আমরা সবাই মিলে একটা প্রতিজ্ঞা করি যে আমরা সবাই মানবো। এভাবে ভালো লাগতেছে না? গতকালকে দেখেছেন, দাঁড়িয়ে যান, সবাই দাঁড়ান, 2 হাত তোলেন এইভাবে উপরে, সবাই দাঁড়িয়ে 2 হাত তোলেন উপরে, সবাই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, সবাই দাঁড়ান, সবাই দাঁড়ান, সবাই দাঁড়ান, সবাই দাঁড়ান, বসেন, আবার বসেন, হ্যাঁ বসেন, তাহলে বসেন। তো এখন আমি যখন বলবো আপনারা আবার 2 হাত তুলে একযোগে একসঙ্গে দাঁড়াবেন, মনে থাকবে? ওকে, রেডি, 1 2 3, মানবেন? মানবো, ইয়েস, খুব সুন্দর হয়েছে, বসেন। আজকের অডিয়েন্স চমৎকার, মানে সব অ্যাক্টিভ। হ্যাঁ, আবার বসেন, আপনি না বসতে দাঁড়াবেন কি করে? হ্যাঁ, মানবেন? মানবো, ইয়েস, সাবাস। হ্যাঁ বসেন, আপনি দাঁড়াতে হবে তো, আবার ভুলে গেলেন কেন? আবার দাঁড়াতে হবে, সবাই দাঁড়াতে হবে, সবাই সবাই।
লাস্ট ওয়ান, হ্যাঁ মানবেন, মানবো, ইয়েস, থ্যাংক ইউ। তাহলে আলহামদুলিল্লাহ, তো আমরা সবাই মানবো ইনশাল্লাহ। আজকে অনেকটা আলোচনা করতে পারিনি, অনেক কিছু যেগুলো নিয়ে আগের ভিডিওগুলোতে আছে, যেমন ইনসুলিন রেজিস্ট্যান্স কিভাবে হয়, ইনসুলিন চর্বি ভাঙতে বাধা দেয়, চর্বি জমাতে সহায়তা করে, কিভাবে কোষ খালি করতে হবে। তো আমরা আজকে শুধু জানলাম যে একটা নিয়ম অন্তত মানবো, তারপর ক্ষুধা কমলে রোজা রাখবো, তারপরে ব্যায়াম করব, ভালো ঘুমাবো, পর্যায়ক্রমে একটা একটা করে ভালো অভ্যাস গঠন করব এবং এটা ছেড়ে দিব না, কিছুদিন পরেই আমি ভাত খেতে পারবো, ঢেকি চাটা লাল চালের দেশি ফল খেতে পারবো, টক দই খেতে পারবো। তুমি এখন খেতে পারো না এগুলো? ইয়েস, পারো তো? হ্যাঁ, তো পারবে। আমি কি বোঝাতে পারলাম আপনাদেরকে? তাহলে বলেন আমরা সবাই মানুষের কল্যাণে কাজ করব, বলেন আমরা সবাই মানুষের কল্যাণে কাজ করব এবং নিজেকে ভালোবাসবো এবং নিজের সুস্থতাকে প্রায়োরিটি দিব। রাজি আমরা? আল্লাহ কবুল করুক। আসসালামু আলাইকুম।